শুভ সন্ধ্যা। আমি নজরুলের আজকে ৭৬তম পর্বে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা নজরুলের নজরুলের যে কৃষ্ণনগরে ছিলেন সে সম্পর্কে জানবো। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষ্ণনগর থেকে কবি, লেখক, গবেষক ডক্টর দীপাঞ্জন দে। তো দাদাকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা, নমস্কার। আপনাকেও নমস্কার এবং আমাদের দর্শক শ্রোতা সকলকে নমস্কার। সবাইকে শুভেচ্ছা। তো দাদাকেও শুভেচ্ছা। তো দাদা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৃষ্ণনগরের কাজী নজরুল ইসলাম। তো নজরুল ইসলাম তো সেখানে প্রায় ২৬ সাল থেকে ১৯২৮ সাল পর্যন্ত ছিলেন। তো এই নিয়ে আমরা তার অনেক রচনা, কবিতা, গল্প, উপন্যাস এবং গজল তার এখানে রচিত হয়েছে। সেগুলো তো আমরা জানবো। সঙ্গে আপনার সম্পর্কে আমরা কিছু একটা জেনে নিই। তো আপনি তো অনেক গবেষণা করছেন, অনেক লেখালেখি করছেন, অনেক বড় বড় বই, বৃহৎ বই সম্পাদনা করছেন। বিশেষ করে কাজী নজরুল ইসলামের ১২৫ যে বইটি সম্পাদনা আপনি করেছেন, সেই বইটা সম্পর্কে প্রথমে আমরা জানি যে এই বইটা সম্পাদনা করতে গিয়ে আপনার কি রকমের চ্যালেঞ্জ এবং হচ্ছে কি রকমের কাজ করতে গিয়ে আপনার মানে ইয়া হলো আর কি, সে বিষয়গুলো জানতে চাই। আচ্ছা, আহ কাজী নজরুল ইসলামের ১২৫ বর্ষে আমরা কৃষ্ণনগর থেকে এই উদ্যোগটা মূলত নিই এবং গেটওয়ে পাবলিশিং হাউস থেকে সেটি মুদ্রিত হয়, প্রকাশ পায়। কাজী নজরুল ইসলামের ১২৫তম যে বর্ষের যে অনুষ্ঠান কৃষ্ণনগরে কাজী নজরুল ইসলামের বাড়িতেই যেটি হয়, গ্রেস কটেজ, সেই বাড়িতে বইটি প্রকাশ পায়। বইটি আমার হাতের কাছে আছে। যারা অনেকে দেখেননি তাদেরকে দেখাতে চাই। দাদা যেই বইটির কথা বলছেন সেই বইটি হচ্ছে এটি, কাজী নজরুল ইসলাম ১২৫। বইটির প্রচ্ছদ করেছেন আহ, একজন এপার বাংলার প্রথিতযশা শিল্পী বলতে পারেন এবং ভারতের বর্তমানে অন্যতম শিল্পী সুশোভন অধিকারী। চতুর্থ প্রচ্ছদটিও দেখতে পারেন। এটি হচ্ছে একটা বিদ্রোহের রূপ এই চতুর্থ প্রচ্ছদে স্থান পেয়েছে। আর কাজী নজরুল ইসলামের কৈশোরকালের একটা ছবি এই বইতে রয়েছে। ১৩০৪ পৃষ্ঠার এই বইটি। প্রকাশক নিজেও দায়িত্বে এবং খুব সাহস জুগিয়েছেন আমাকে, তন্ময় ধর, যিনি গেটওয়ে পাবলিশিং হাউসের কর্ণধার। অনেকটা কৃতিত্বই কিন্তু তার, কারণ আমরা নজরুল নিয়ে চর্চা করি কৃষ্ণনগরে, এ কথা ঠিক। বছরভরই আমাদের চর্চাটা চলে এবং সেটা আমাদের একটা দল, আমরা কৃষ্ণনগরে নজরুল অনুরাগী যারা। আর তন্ময় ধর যেহেতু বিগত বেশ কয়েকটি বই তার সাথে আমার যোগাযোগ ছিল, তিনি প্রথম আমাকে এই আগ্রহটি তার তরফ থেকে দেন যে দাদা ১২৫ বর্ষ নজরুলের, আপনি কিছু একটা করুন। নজরুলের যে কাজকর্ম আপনারা করেন, আপনারা নজরুল সম্বন্ধে একটা কিছু করা উচিত। যদি আমরা গ্রেস কটেজের নিজস্ব প্রকাশনও আছে, সুজন প্রকাশন, সেখান থেকেও আমরা নজরুলের কয়েকটি কাজ করেছি। কিন্তু গেটওয়ে পাবলিশিং হাউস থেকে যেটি হলো, এই কাজী নজরুল ইসলাম ১২৫ বইটির নাম, সেটি যখন আমি তৈরি করলাম, তৈরি করার পরে একটু দ্বিধায় ছিলাম যে বইটির কলেবর হচ্ছে খুব বৃহৎ হয়ে গিয়েছিল। এখন যে কলেবরে এটি প্রকাশ পেয়েছে তার থেকেও আরো ৩০০ পাতা বেশি এর কলেবর হয়ে গিয়েছিল। কারণ এটি শুধুমাত্র আহ সংকলন বা সম্পাদনা নয়, এটি একটি গবেষণামূলক কাজ নজরুলের ওপর। তাই এটি প্রকাশক আমাকে তখন সাহস যোগালেন এবং তিনি পুরো পাণ্ডুলিপিটি প্রকাশ করবেন ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু যারা প্রকাশনের সাথে যুক্ত তারা জানবেন যে বইয়ের বাধাই একটা অন্যতম বিষয়। বইটির বাধাইয়ের স্বার্থে আমরা এটিকে, যেটি প্রায় ১৫০০ সাড়ে ১৫০০ পৃষ্ঠা ছিল, সেটি ১৩০৪ পৃষ্ঠায় আমরা বাকি অংশটা আমরা এডিট করতে বাধ্য হই। এই পরের আমার নজরুলের যে কাজকর্ম তার মধ্যে সেগুলো আপনারা পাবেন। এর মধ্যে আমরা ১৩০৪ পৃষ্ঠার মধ্যে এটাকে সীমায়িত করতে বাধ্য হই এবং তাতে কিন্তু একটা সম্পূর্ণ নজরুলকে আমরা ধরতে পারি এর মধ্যে। আর সম্পূর্ণ নজরুলকে ধরতে গিয়েই এর আয়তনটা এরকম হয়েছে। এর মধ্যে আরো যদি আমি সময় পাই আমি বলতে পারি, এর মধ্যে যে পর্বগুলো রয়েছে, ধরুন নজরুল বিষয়ক যে নথিপত্র, সেই সকল নথিপত্রগুলো ওনাকে কবে, কখন, কিভাবে বাজেয়াপ্ত করা হয়
সেই সব বাংলা গভর্নমেন্টের যে নোটিশ বাজেয়াপ্ত করার যে জিও, সেইগুলো আমরা প্রকাশ করতে পেরেছি। এর মধ্যে নজরুলের যে চিঠিপত্র, সমগ্র চিঠিপত্র, প্রায় চিঠিপত্রতেই 200 পাতা এখানে নজরুলের চিঠি আছে, যেখানে নজরুলের সমগ্র জীবনের সমগ্র চিঠি, প্রায় 76টা চিঠি আমি উদ্ধার করতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে। সূত্র নির্দেশও যথাযথভাবে দেওয়ার চেষ্টা করেছি আমরা, যাতে গবেষকদের কাজে লাগে। এবং নজরুল সম্পর্কিত প্রায় 39টি চিঠি এর মধ্যে কিন্তু আমরা দিতে পেরেছি। আর নজরুলের বিদ্যালয়, যে একাধিক বিদ্যালয়ে উনি পাঠ গ্রহণ করেছেন, সেই বিদ্যালয়গুলি সম্পর্কে, নজরুলের প্রকাশকদের সম্পর্কে, যেটি আমরা খুব একটা প্রকাশনা সংস্থার শুধু নাম পাই, ডিএম লাইব্রেরি বা অন্যান্য, কিন্তু তাদের সম্পর্কে। এবং নজরুলের গান একটা বিশেষ জায়গা এই বইতে। গানের সব গান তুলে ধরতে পারিনি, কিন্তু গানের একটা তালিকা বলতে পারেন, নজরুল গীতির একটা নির্ঘণ্ট, খুব যেটা অত্যন্ত সংকলন করতে গিয়ে যেটা অত্যন্ত পরিশ্রম সাধ্য হয়েছে, কিন্তু যেটা করার পর খুব একটা তৃপ্তি অনুভব করেছি, যে 3207টি গান নজরুলের পেয়েছি, যেটি নজরুলের নজরুল গীতি হিসেবে এখানে তালিকাবদ্ধ করা হয়েছে। এবং একটু শুনতে অদ্ভুত লাগলেও 113টি গান, এর বাইরের কথা বলছি, ওই 3207টি গানের বাইরে 113টি গান কিন্তু নজরুলের নামে এখনো প্রমাণিত নয়, কিন্তু প্রচারিত। সেই 113টি গানের তালিকাও আমরা এই বইতে রেখেছি। এবং আরো বেশ কয়েকটি গান, যেটি নজরুল অনুরাগী যেসব শিল্পীরা ছিলেন বেতারে বা অন্যান্য ভাবে, যারা স্থানীয় ভাবে, তাদের স্মৃতি থেকে পাওয়া বেশ কয়েকটি গান, তার তালিকাও কিন্তু, মোট 3টি তালিকা নজরুল গীতির এখানে কিন্তু একটা সামগ্রিক ভাবে তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে। এবং নজরুলের বিভিন্ন দিক এবং জীবনপঞ্জি, একটা হুবহু জীবনপঞ্জি। যেমন আজকে আমার মূল বিষয় যেহেতু কৃষ্ণনগর পর্ব, এই কৃষ্ণনগর পর্বটা নিয়েই যখন ওই 1926 থেকে 28 এই পর্বে কোন দিন ভিত্তিক একটা জীবনপঞ্জি, ডিটেলস জীবনপঞ্জি এই বইয়ের মধ্যে আমরা রাখতে পেরেছি। তাই সামগ্রিকভাবে এই বইটি একটি আমাদের অত্যন্ত মানে তৃপ্তির কাজ হয়েছে। এবং এর জন্য সমগ্র কৃতিত্ব আমি দিতে চাই দুটো সংস্থাকে। এক হচ্ছে সুজন বাসক, আমাদের গ্রেস কটেজ, তার বন্ধুরা, যাদের সাথে মেলামেশা করে আমাদের এই নজরুল চর্চা বা নজরুল অনুরাগী হয়ে ওঠা। এবং দ্বিতীয়ত হচ্ছে যে সাহসী প্রকাশক তন্ময় ধর, গেটওয়ে পাবলিশিং হাউসে উনি এগিয়ে এসেছেন এটি করতে। এবং এই গত দিনের খবর, উনি বললেন এর দ্বিতীয় সংস্করণ হচ্ছে, কারণ প্রথম সংস্করণ সব নিঃশেষিত হয়েছে। তাই আমরা খুব ভালো লেগেছে আমাদের এই কাজটার সাথে যুক্ত থাকতে পেরে। দাদাকে অভিনন্দন যে এই এতগুলো একটি বই এবং নজরুলকে পূর্ণাঙ্গ ভাবে তুলে ধরার জন্য সেই কাজটি এখন দ্বিতীয় মুদ্রণে যাচ্ছে। এটা একটা বেশ আনন্দের সংবাদ। এবং নজরুলের পাঠক যারা নজরুলের অনুরাগী তাদের জন্য এটা বেশ, এবং যারা গবেষণা করবে নিশ্চয়ই তাদের জন্য খুব হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা বই হিসেবে থাকবে। তো নজরুল নিয়ে তো কাজ করছে। এছাড়া দাদা আমরা জানতে পারি যে নজরুল ছাড়াও আপনি একটি বই সম্পর্কে প্রকাশ করেছেন, যেটা হচ্ছে আঞ্চলিক ইতিহাস চর্চা। এই বইটা সম্পর্কে যদি একটু বলেন, তারপরে হয়তো আমরা আবার আমাদের মূল আলোচনার বিষয়ে আমরা ফিরে যাব। আচ্ছা, আমার প্রথম বড় কাজ বলতে উম, ওইটি যেটি আপনি বললেন, বাংলার আঞ্চলিক ইতিহাস চর্চা প্রথম খণ্ড। ওই বইটি আহ, ধরা যেতে পারে আমার প্রথম বড় কাজ। তার আগে হেমচন্দ্র বাগচিকে নিয়ে কিছু কাজ, এবং তারপরে আরো কিছু কাজ, খুব সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ এসেছে আমার। এবং আমি করতেও পেরেছি। আমি বললে ভুল হবে, আমরা করেছি। কৃষ্ণনগর থেকেও হয়েছে বেশ কিছু কাজ। এবং প্রকাশকদেরও ধন্যবাদ এর জন্য, তারা এই কাজগুলো করেছেন। বাংলার আঞ্চলিক ইতিহাস চর্চা যেটা আপনি বিশেষভাবে উল্লেখ করছেন, ওটা একটু সাফল্যের দিক থেকে ওটা হয়তো অনেকটা এগিয়ে আছে। কারণ ওখানে 65টি একদম আঞ্চলিক ইতিহাস, এপার বাংলা এবং ওপার বাংলা, একদম অঞ্চল কেন্দ্রিক, লোকাল হিস্ট্রি যাকে
বলা যেতে পারে। তার মধ্যে কিছু ওরাল হিস্ট্রিও চলে এসছে। তাই নথিটা খুব মূল্যবান একটা নথি হয়েছে। সেটা আহ একটা গ্রন্থের পর্যায়ে, একটা বৃহৎ গ্রন্থের পর্যায়ে পড়েছে। প্রায় 650 পৃষ্ঠার একটা বই হয়েছে, যার মধ্যে গবেষণার জায়গাটা যেটা, আহ, আঞ্চলিক ইতিহাস নিয়ে তো গবেষণা উঠে এসেছেই, তার পাশাপাশি হচ্ছে 50 পৃষ্ঠা একটা নির্ঘণ্ট রয়েছে, যেটা বাংলার জেলাভিত্তিক যত আঞ্চলিক ইতিহাসের কাজ, ওই 2024 সালের 1 জানুয়ারি ওটি প্রকাশ পেয়েছে, তার আগে পর্যন্ত যতগুলো কাজ আমার সংগ্রহ করা সম্ভব হয়েছিল জেলা ভিত্তিক, তার একটা আহ, গ্রন্থ আহ, তালিকা বলতে পারেন, প্রকাশক সহ এবং সাল সহ। আহ, সেটাই সেটাই কিন্তু দাঁড়িয়েছে প্রায় 50 পৃষ্ঠা। সেটা ওই বাংলা আঞ্চলিক ইতিহাস চর্চায় আমরা কিন্তু দিতে পেরেছি। হ্যাঁ, ধন্যবাদ দাদা। তো আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। কারণ আঞ্চলিক ইতিহাসগুলো, বিশেষ করে ওরাল হিস্ট্রি যেগুলো, এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি এই কাজটা ভালো সম্পন্ন করেছেন। নিশ্চয়ই এখানে কি বাংলাদেশের সে সময়কার ইতিহাসগুলো কি ওই বইয়ের ভিতরে আসছে, নাকি শুধু কলকাতা বা বাংলাদেশ ভারত? কলকাতা কেন্দ্রিক মূলত এটা নয়, এটা জেলা ভিত্তিক কাজই বেশি উঠে এসেছে। এবং বাংলাদেশের, সমগ্র বাংলাদেশকে আমরা এই 65টা আর্টিকেলের মধ্যে কভার করা তো অসম্ভব একটা বিষয়। কিন্তু আবুল আহসান চৌধুরীর মতন কিছু মানুষের লেখা এর মধ্যে আছে, সুধীর চক্রবর্তীর মতন মানুষের লেখা, শান্তিরঞ্জন দেবের মতন কিছু লেখা, যেটা এপার বাংলা ওপার বাংলা দুটোই চলে এসেছে এবং আঞ্চলিক ইতিহাসটা উঠে এসেছে। আর তার জন্য এটি প্রথম খণ্ড, এর সাথে কিন্তু যুক্ত হয়েছে প্রথম খণ্ড শব্দটা, কারণ এটা একটা সিরিজ অফ বুকস হতে চলেছে। বাংলার আঞ্চলিক ইতিহাস চর্চার নাম দিয়ে প্রথম খণ্ডে বার হয়েছে 2024 সালে, এবং 25 সালে আমরা কাজটা করছি। 25 সালের হয়তো শেষের দিকে আমরা দ্বিতীয় খণ্ড বার করতে পারবো, এবং এই বিষয়টাই চলবে। এটি প্রকাশক এই দায়িত্বটা নিয়েছেন, তারই মস্তিষ্ক প্রসূত যে এটা সিরিজ অফ বুকস একটা তারা তৈরি করতে যাচ্ছেন। বাহ! খুব ভালো একটা চমৎকার দারুণ কাজ এটা একটা। তো আমরা আবার নজরুলের কথায় চলে আসবো। নজরুলের সে সম্পর্কে, বিশেষ করে নজরুল ১৯২৬ সালে কৃষ্ণনগরে আসলেন। সেই সময়কার মানে গল্পগুলো, আপনার সে সময়কার যে ঘটনাগুলো ছিল, সেগুলো যদি আপনি শুরু থেকে একটু শুনতে চাই। যে আপনার হ্যাঁ, দৃষ্টিতে নজরুলের ওখানে আসা এবং ওখানে তার বুলবুল জন্মগ্রহণ করা এবং তার মা ওখানে যখন ওখানে অবস্থান করছিলেন, তার মা ওই সময় মারা যান। সেসবগুলো আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, কৃষ্ণনগর পর্বটা আসলে আম, কিছু হেডলাইন তো আপনি বললেনই, এভাবেই আমরা উম, জানি, বৃহৎ বাংলার মানুষেরা এভাবেই জানেন। আর কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে, আমি সেগুলোর উপরও আজকে একটু গুরুত্ব দেবো ভেবেছি। হুগলি থেকে যখন কাজী নজরুল ইসলাম সপরিবার কৃষ্ণনগরে এলেন, আসার সময় কিন্তু তার অবস্থাটা, তিনি তো ঋণগ্রস্ত ছিলেন এবং তার শারীরিক অবস্থাও ভালো ছিল না, ভগ্ন স্বাস্থ্য ছিলেন। কৃষ্ণনগরে আসার পর নজরুলের একটা বড় মানসিক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। কৃষ্ণনগরে একটা ভুল ধারণা আছে অনেকের যে কৃষ্ণনগরে আসার পরেই রেস কটেজে উনি উঠেছিলেন, সেটি কিন্তু নয়। কৃষ্ণনগরে নজরুলকে নিয়ে এসেছিলেন বিপ্লবী হেমন্ত কুমার সরকার, যিনি আরেকজন বড় মাপের মানুষ। হেমন্ত সরকারকে নিয়েও কিছু কথা আমাদের বলা প্রয়োজন, তাকেও চর্চার মধ্যে আনা প্রয়োজন, কারণ তিনি হচ্ছে বর্তমানে বলতে পারি একজন বিস্তৃত বিপ্লবী। হেমন্ত কুমার সরকার যদি না থাকতেন, এটুকুনি আমরা জেনে নিতে পারি যে নেতাজি সুভাষচন্দ্র হতেন না হয়তো। বেণীমাধব দাস যদি না থাকতেন, নেতাজি হতেন না হয়তো। তাই দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের যে স্বরাজ্য দল, তার কিন্তু একজন প্রধান হুইপ ছিলেন হেমন্ত কুমার সরকার, এবং সুভাষের সাথে ঘনিষ্ঠতা হেমন্ত কুমার সরকারের, এবং বেণীমাধব দাসের সাথে ঘনিষ্ঠতা। এবং সুভাষ এবং হেমন্ত সরকার কিন্তু ছোটবেলায় কিশোর অবস্থায় বাড়ি থেকে সন্ন্যাস নেওয়ার জন্য বাড়ি ত্যাগও করেছিলেন, তারপর আবার ফিরে এসেছিলেন।
এবং দেশপ্রেমের জোয়ারে তারা ভেসেছিলেন, আমরা সবাই সেই ইতিহাস জানি। তাই হেমন্ত সরকার কিন্তু একজন বড় মাপের বিপ্লবী, যাকে আমরা চর্চা করার চেষ্টা করি কিন্তু খুব বেশি প্রচার হচ্ছে না, এটুকুনি বলে রাখি। নজরুলের কৃষ্ণনগরে আসা এবং নজরুলের কৃষ্ণনগরের যে পৃষ্ঠপোষকতা, পৃষ্ঠপোষক হিসেবে হেমন্ত সরকারের দায়িত্ব কিন্তু অনেক বৃহৎ। কারণ আহ হুগলি থেকে যখন কৃষ্ণনগরে নজরুল এলেন, নজরুলকে হেমন্ত সরকারই দায়িত্ব করে এনেছিলেন এবং তাদেরই যে পৈতৃক বাড়ি, তার দাদা যে জ্ঞান সরকার, তার বাড়ি এবং পার্শ্ববর্তী একটি বাড়ি, এই দুটো বাড়িতে নজরুল ছিলেন বলে জানা যায়। বিভিন্ন তথ্য থেকে বিভিন্ন রকম কথা জানা যায়, কিন্তু ওই গোয়ারি যে অঞ্চল, গোলাপটি যে অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু নজরুল ছিলেন এবং হেমন্ত কুমার সরকারের আতিথেয়তায় বা তাদের পরিবারের বলতে পারেন, মদন সরকার, জ্ঞান সরকার, তাদের পরিবারের আতিথেয়তায় ছিলেন। এটি একটি বড় বিষয়। এবং আরেকজনের নামও করতে হয়, তার নাম, তিনি একজন বড় বিপ্লবী, তারকদাস বন্দ্যোপাধ্যায়। সেই তারকদাস বন্দ্যোপাধ্যায় সৎকার সমিতি, দারিদ্র্য ভান্ডারের জন্য তারকদাস বন্দ্যোপাধ্যায় অন্যতম বিখ্যাত মানুষ, স্বাধীনতা সংগ্রামী তারকদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু নজরুলকে বিভিন্নভাবে সাহায্য করেছেন। এবং ওই গোয়ারি অঞ্চল একটু কৃষ্ণনগরের একটু একটু রক্ষণশীল পরিবারের বাস সেই সময়। সেই সময় নজরুলের ওখানে আসা এবং নজরুলের চরিত্র তো আমরা সবাই জানি যে খুব উদার মনস্ক এবং তার গুণগ্রাহী মানুষে, তার কণ্ঠ শুনে, তার ব্যক্তিত্বে সবাই, আবাল বৃদ্ধ বনিতা, সকলে আগ্রহী হয়ে, আকৃষ্ট হয়ে নজরুলের কাছে চলে আসতেন। এবার রক্ষণশীল মানুষজনের কাছে সেটি একটি অসুবিধারও ছিল, কারণ কৃষ্ণনগরের তৎকালীন যে যুব সম্প্রদায়, যুবতীরা বিশেষ করে নজরুল প্রাণ ছিলেন। নজরুলকে কলির কেষ্ট হিসেবেও কিন্তু ডাকা হতো। যাই হোক, অনেক রকম বিষয়, অনেক রকম কারণে নজরুল সেখানে নাকি মূর্তি পূজাও করেছিলেন, এরকম একটা প্রবাদ, একটা ওরাল হিস্ট্রি শোনা যায়। তার কোনো পাথুরে উপাদান বা কাগজে উপাদান নেই, কিন্তু কিছু স্মৃতি কথা থেকে জানা যায়। যাই হোক, সেখানে কয়েক মাস থাকার পর নজরুল কিন্তু গ্রেস কটেজে ওঠেন। আর গ্রেস কটেজ হচ্ছে কৃষ্ণনগরের এমন একটা জায়গায়, যা কৃষ্ণনগর শহরের একদম ভর কেন্দ্রে নয়, কিন্তু শহরের বাইরেও নয়, অন্তত তৎকালীন কৃষ্ণনগরে। একটা 5 বিঘা জমির ওপর একতলা বাড়ি, চারিদিকে বাগান এবং একটা খুব ফাঁকা একটা পরিবেশ, খোলামেলা একটা পরিবেশ, একটা নীরব একটা পরিবেশ। নজরুল সেখানে থাকতেন। নজরুলের চরিত্রের সাথে কিন্তু যেটা যেত না, নজরুল বিদ্রোহী কবি, নজরুল সকলকে নিয়ে থাকতে ভালোবাসতেন, নজরুল হই হুল্লোড়ের মধ্যে দিয়ে থাকতেন। কিন্তু গেস্ট কটেজে এলেন যখন নজরুল সপরিবার, তখন কিন্তু নজরুলের একটা নীরবতা, একটা নীরব একটা পরিবেশ, একটা মুক্ত একটা পরিবেশ, একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে নজরুল অনেকটা শান্ত হলেন, অনেকটা মুক্ত চিন্তার অধিকারী হলেন, অনেকটা তার মনে একটা প্রশান্তি এলো। এবং সেটা তার যে সাহিত্য, সেই সাহিত্যও কিন্তু দেখা গেল। কৃষ্ণনগর পর্বে নজরুল কান্ডারি হুঁশিয়ার যেমন লিখেছেন, তেমনি দারিদ্র কবিতা লিখেছেন, তেমনি খালেদ লিখেছেন, এবং অত্যন্ত প্রচারিত যেটা মৃত্যুকুদা উপন্যাস। কৃষ্ণনগরের গেস্ট কটেজটা যে পাড়ায়, সে পাড়াটির নাম চাঁদ সড়ক। যে চাঁদ সড়ক পাড়ায় মুসলিম জনবসতির যেমন বেশি বাস, তার পাশেই হচ্ছে খ্রিস্টান জনবসতি। এই এই চাঁদ সড়ক পাড়ার বিভিন্ন বিষয়, বিভিন্ন কলতলার ঝগড়া থেকে শুরু করে বিভিন্ন আহ বিভিন্ন সুখের অনুভূতি, বিভিন্ন বা অনুরাগ, এইসবের বিষয়েও কিন্তু মৃত্যুকুদা উপন্যাসে উঠে এসেছে, যেটা চাঁদ সড়ককে কেন্দ্র করেই নজরুল রচনা করেছিলেন এবং যেটি প্রকাশ পায় 1930 সালে, কিন্তু যেটি নজরুলের লেখা কিন্তু গ্রেস কটেজে বসবাসকালে। তাই গ্রেস কটেজ নজরুলের একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং বাংলা সাহিত্যের একটা নতুন দিক বলতে পারেন, বাংলা গজল। সেই বাংলা গজল কিন্তু এই গ্রেস কটেজেই নজরুল প্রথম লেখেন, এবং যেটা বাংলা সাহিত্যের ইতিহাসে এবং বাংলার সঙ্গীত শিল্পের ইতিহাসে
চির অমর হয়ে রইবে, আমাদের কৃষ্ণনগর পর্ব তার জন্য চির অমর হয়ে রইবে। যদিও নজরুল জীবনীকাররা কৃষ্ণনগর যে অধ্যায়, সেই অধ্যায়কে কোথাও খুব স্বল্প আলোচিত বলে আমাদের মনে হয়। আমরা তাই সেই নিয়ে চর্চা করার চেষ্টা করি অধিক পরিমাণে। আহ, কোথাও 1 পৃষ্ঠা, কোথাও 1.5 পৃষ্ঠা, কোথাও 5-6 পৃষ্ঠা, তার বেশি নয় কৃষ্ণনগর পর্ব। কিন্তু এই কৃষ্ণনগর পর্ব নিয়েই কিন্তু অনেক আলোচনা, অনেক চর্চা হতে পারে। খুব অদ্ভুত অদ্ভুত কিছু বিষয়ও আছে। এই সাধারণ বিষয়গুলো দিয়ে আমি শুরু করলাম, আরো কিছু বিষয় আমি এরপরে বলতে চাই, যেগুলো একটু আমাদের অদ্ভুত লাগবে নজরুলের সম্বন্ধে। হ্যাঁ, নজরুল তো ওইখানে একটা কৃষক আন্দোলনের যে শুরু হয় কৃষ্ণনগরে, সেই কৃষ্ণনগরের যে কৃষকদের যে আন্দোলন সেটার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এবং ওইখানে রেড শার্ট নামে যে একটা সংগঠন, এটার সঙ্গেও আহ, শোনা যেত আর তৈরি উদ্যোগের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এগুলো সম্পর্কে যদি একটু বলেন আরো, যে কৃষক আন্দোলন হ্যাঁ, বা রেড শার্ট। হ্যাঁ, নজরুল আসলে যে শ্রমিক শ্রেণীর প্রতি নজরুলের ভালোবাসা, নজরুলের যে আবেগ, এবং যখন আহ, বঙ্গীয় প্রাদেশিক সভা কৃষ্ণনগরেই আয়োজিত হয়েছিল, সেই কৃষ্ণনগর পর্বে নজরুল একটা বিশাল বড় ভূমিকা নিয়েছিলেন। এবং ওই কৃষ্ণনগর পর্বে বঙ্গীয় প্রাদেশিক সভায় নজরুলের রচিত গান পরিবেশিত হয়েছিল। এবং সেই গানটি নাকি আকবর উদ্দিনের স্মৃতি কথা থেকেই যেমন জানা যায়, যে দিলীপ কুমার রায়, প্রথিতযশা সাহিত্যিক এবং সঙ্গীতজ্ঞ বলতে পারেন, দ্বিজেন্দ্রলাল রায়ের সুপুত্র দিলীপ কুমার রায় ওই গানটি কিছুটা কিছু সুরের পরিবর্তনও করেছিলেন। এবং তার লিডে গানটি পরিবেশিত হয়েছিল কৃষ্ণনগরে। এবং এমন কোনো নাকি ওই সভায় এমন কোনো মানুষ ছিল না যাদের ওই গানটি পছন্দ হয়নি। সবাই খুব খুব প্রচন্ড উৎসাহে নজরুলের সেই গানটি নিয়েছিলেন। এবং নজরুলের ওই দুর্গমগিরি কান্তার মরু, এই গানটি কিন্তু গ্রেস কটেজের রচনা নয়। যদিও এক জায়গায় আকবর উদ্দিন নজরুল স্মৃতিতে লিখছেন, চাঁদ সড়কে নজরুল বলে তার যে প্রবন্ধটি আছে, যেটি নজরুল একাডেমির প্রথম বর্ষে প্রকাশ পেয়েছিল, যে পুরো প্রবন্ধটি আমরা কাজী নজরুল ইসলাম 125 গ্রন্থের মধ্যেও রাখতে সক্ষম হয়েছি। সেখানে কিন্তু উনি বলছেন যে ওই দুর্গমগিরি কান্তারমরু গানটি যখন নজরুল লিখলেন, লেখার কয়েক মিনিট পরেই আকবর উদ্দিন নাকি ওনার কাছে এসেছিলেন। প্রতিদিনই আসতেন প্রায়। এবং ওই গ্রেস কটেজের যে উত্তর দিকে কয়েকটা বোম্বাই আম বাগান, বোম্বাই আমের গাছ ছিল, ওই গাছের তলায় নজরুল বেতের চেয়ার এবং টেবিল নিয়ে বসেছিলেন। ওই ওই ছবিটিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। ওটি বোম্বাই আমের গাছ এবং গ্রেস কটেজ প্রাঙ্গণে ওই ছবিটি, যেখানে নজরুল কলম নিয়ে লিখছেন, যে ছবিটি আমরা খুব দেখি। আমাদের সম্প্রতি গ্রেস কটেজ সংকলন একটি প্রকাশ পেয়েছে, সেখানেও আমরা ওই প্রচ্ছদে ওই ছবিটি ব্যবহার করেছি। সেই গানটি যখন নজরুল লিখলেন, তার কয়েক মিনিট পরেই নাকি আকবর উদ্দিন এসেছেন। এবং আসার পরে নজরুল তাকে গানটি শোনালেন। এবং তারপরে ভেতরের ঘর থেকে বারান্দায়, গ্রেস কটেজের বারান্দায় তার হারমোনিয়াম ছিল, সেটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে সুরও বাঁধলেন। এই স্মৃতির কথা কিন্তু আকবর উদ্দিন লিখছেন, কিন্তু পরে তিনি আবার স্বীকারও করেছেন যে এটি সম্ভবত গ্রেস কটেজের রচনা নয়, এটি ওই মদন মোহন কুটির, যেটি আমি প্রথমে বললাম হেমন্ত সরকারদের যে পারিবারিক বাড়ি, ওই মদন মোহন কুটিরে এই রচনা, মানে গোয়ারি অঞ্চল কৃষ্ণনগরে, সেখানে কিন্তু রচনা। এবং এই 2.5 বছর নজরুল যে কৃষ্ণনগর পর্ব, সেই কৃষ্ণনগর পর্বে নজরুলের একটা রাজনৈতিক যে জীবন, সেই জীবন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এবং কৃষ্ণনগরেই শুধু সীমাবদ্ধ নয়, তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেই সময়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অনেক জায়গাতেই যাচ্ছেন। তার তারিখ সহ আমরা এই 125 গ্রন্থে উল্লেখ করেছি। বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোথাও তিনি যেতে পারছেন না, তখন হেমন্ত সরকার তার হয়ে তার বক্তব্যটা বলছেন। এবং শ্রমিক কৃষকদের প্রতি নজরুলের যে নিয়োজিত হওয়া এবং যে কমিউনিস্ট তার ভাবাদর্শ, এবং অত্যন্ত উল্লেখযোগ্য যে ধূমকেতু,
ধূমকেতুর সাথে তার যুক্ত থাকা, সেটিও কিন্তু কৃষ্ণনগর পর্বেই উনি আহ, প্রতিনিয়ত কলকাতা যাতায়াত করছেন এবং ধূমকেতুকে চালাচ্ছেন। হুম। হ্যাঁ দাদা, শুনছিলাম কৃষ্ণনগরে। হ্যালো। আমরা শুনছিলাম কৃষ্ণনগরে যে সময়ে নজরুলের যে গানগুলো, আমরা এবার জানবো যে নজরুলের যে বিখ্যাত যে গজল কৃষ্ণনগরে তো রচিত হয়েছিল, সেই গজলগুলোর যদি আপনি কিছু বলেন যে মানে প্রথম বাংলা ভাষায় যিনি গজল লিখছেন কৃষ্ণনগরে বসে। হুম। হ্যাঁ, কৃষ্ণনগরে তার যে গজল, সেটা তো বাংলার সঙ্গীত ইতিহাসে আমি ওই কথাটাই পুনরাবৃত্তি করছি যে আমাদের যে সঙ্গীত, বাংলা সঙ্গীতের যে ইতিহাস, সেই ইতিহাসে তো অমর হয়ে রইবে নজরুলের কৃষ্ণনগর পর্ব। একটি বিষয়ে যদি বলা হয়, একটি বিষয়ই হতে পারে অমর হয়ে রইবে। হ্যাঁ, এই ছবিটি, যেই ছবিটির কথাই বলছিলাম আমি, যেটি স্ক্রিনে দেখা যাচ্ছে, অমর হয়ে থাকতে পারে এই কৃষ্ণনগর পর্ব শুধু গজলের কারণেই। বাংলা গজল যে নজরুলের কলমে ধরা দিল এই সময়, এবং তার বিভিন্ন অনুভূতি থেকে ধরা দিল, তার সেই বুলবুল, সেই তার সন্তান, সেই বুলবুলের যে নজরুলের পরিবারের যে আর্থিক সংকট, সেই আর্থিক সংকটে যে প্রচন্ড ব্যথা নজরুলের হৃদয়ে, প্রচন্ড আর্থিক কষ্ট, যে চিঠিগুলো যখন আমি সংগ্রহ করে পড়েছি এবং মুদ্রিত করতে পেরেছি এই বইটির জন্য, তখন বিশ্বাস করবেন আপনারা যে আহ, চোখ দিয়ে জল বার হবে এমন মুহূর্ত চলে এসেছে, যে এত বেদনা তার মধ্যে, এত আর্থিক কষ্টের মধ্যে তিনি ছিলেন। তার জন্যই হয়তো দারিদ্র কবিতাটা কৃষ্ণনগর পর্বে তার রচনা হয়েছিল। আর এর জন্য একটা দায় কিন্তু প্রকাশকদের। তিনি নিয়মিত লিখে যাচ্ছেন, অনেক লেখা লিখছেন, অনেক বই প্রকাশ পাচ্ছে, কিন্তু প্রকাশকদের বকেয়া টাকা, নজরুল যে পেতেন, সেই বকেয়া টাকার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, নজরুলের আর্থিক কষ্ট আরো বৃদ্ধি পাচ্ছে। আহ কোনো কোনো সময় কারো কারো স্মৃতিকথা থেকে তো এরকমও জানা যায় যে নজরুলের যে পরিবার, আহ, দোলেনা, নজরুল আর গিরিবালা দেবী, এই পরিবার কিন্তু নজরুল আর কিন্তু চুরমার হয়ে যেত যদি গিরিবালা দেবী না থাকতেন। গিরিবালা দেবী পুরো সংসারটা সামলেছিলেন। প্রমীলা দেবীকেও খুব বেশি চাপ নিতে হয়নি, গিরিবালা দেবী পুরো সংসারটা চালিয়েছিলেন। আর এই ছবিটি আমরা যেটা দেখতে পাচ্ছি, ছবি গ্রেস কটেজের সামনে প্রমীলা নজরুল ইসলাম এবং বুলবুলকে দেখতেন যে সেবিকা আয়া। আমি সম্প্রতি ভাইরাল ফিভার থেকে উঠেছি বলে এত কাশি হচ্ছে আমার, দর্শক শ্রোতারা মার্জনা করবেন। তাই এই কৃষ্ণনগরে এই নজরুল পর্ব, নজরুলের যে কৃষ্ণনগর পর্ব, এই পর্বের যে বেদনা, সেই বেদনার পরিমাণ কিন্তু সাহিত্য জগতের, বাংলা সাহিত্য জগতে অনেকেই হয়তো সচেতন ছিলেন না সেই বিষয়ে। তার জন্য নজরুলের পাশে খুব বেশি জন সেই সময় আসেননি। এবং যে নজরুল সবসময় কোলাহলের মধ্যে থাকতেন, হই হুল্লোড়ের মধ্যে থাকতেন, এই গ্রেস কলেজে কিন্তু নজরুলকে নিয়ে ঘিরে আসতেন অনেকে, এরকম পরিবেশই ছিল না। এই সময় কিন্তু গ্রেস কটেজে অনেকেই নজরুলের কাছে, নজরুলকে ঘিরে ধরতেন অনুরাগী, এমন কিন্তু পরিবেশ ছিল না। আকবর উদ্দিনও সেটা চাঁদ সড়কে নজরুল লেখাটিতে কিন্তু স্বীকার করছেন যে এই সময় হয় ওই বিজয়লাল চট্টোপাধ্যায়, নয় হেমন্ত কুমার সরকার, এবং অন্যান্য উপাদান থেকে আমরা জানতে পারছি যে ওই হেমচন্দ্র দত্তগুপ্ত, এইরকম কেউ কেউ আহ নজরুলের কাছে আসতেন হয়তো। আর আকবর উদ্দিন নিয়মিত আসতেন, তিনি নিজেই দাবি করেছেন। তাছাড়া কিন্তু নজরুল এই তথাকথিত কৃষ্ণনগর খুব প্রগতিশীল, খুব শিক্ষিত,
এইরকম একটা খুব ওখানে তো জুলফিকার আলী সাংস্কৃতিক হায়দার কৃষ্ণনগরের পরিচয় পাওয়া জন্মতেও গেলেও আসতেন। রক্ষণশীলতাও কিন্তু ছিল। রক্ষণশীল কৃষ্ণ নাগরিকরাও হয়তো ছিলেন, যেহেতু নজরুলকে কোনো যুবতীর বাবা খুব বেশি নজরুল সম্বন্ধে আগ্রহী ছিলেন না। কারণ নজরুল আহ অন্যদের কাছে খুব আগ্রহের বিষয়বস্তু ছিল সেই সকল যুবতীদের কাছে। আহ, নজরুলের তরফ থেকে নজরুল আগ্রহী ছিলেন না, কিন্তু নজরুলের গুণমুগ্ধের সংখ্যা অনেক ছিল। কিন্তু ওয়েস্ট কটেজ পর্বে নজরুল কিন্তু তার অনুরাগীদের দিয়ে ঘিরে থাকতেন, এমন পরিবেশ ছিল না। তার জন্যই নজরুল কিছুটা নীরবে নিভৃতে ওয়েস্ট কটেজ পর্বটা কেটেছে। এবং 2.5 মাসের জন্য তিনি প্রায় তার পরিবারের আহ থেকে বলা যেতে পারে উধাও হয়ে গিয়েছিলেন। ঢাকায় গিয়েছিলেন সেই 2.5 মাস। সেই সময়টাও একটু রহস্যাবৃত, এবং সেখানে কিছু আহ কিছু সমালোচক নজরুলের সমালোচনাও করেন সেক্ষেত্রে, ফজিলাতুন্নেসার কথা দিয়ে। সেই সময়তেও কিন্তু খুব আর্থিক কষ্টের মধ্যে দিয়ে নজরুলের পরিবার গেছে, এবং গিরিবালা দেবী প্রচন্ড অর্থ কষ্টের মধ্যে দিয়ে তার সংসার চালিয়েছেন। কারণ কোনো অর্থ সাহায্যই ছিল না। এক ওই তারকদাস বন্দ্যোপাধ্যায়, হেমন্ত কুমার সরকারকেও তখন আবার চলে যেতে হচ্ছে, যেহেতু অনন্ত হরি মিত্র ধরা পড়ছেন ইত্যাদি বিপ্লবী কারণে। তখন হেমচন্দ্র দত্তগুপ্ত, উমেশচন্দ্র দত্তগুপ্তের যিনি সুপুত্র, তার কিছুটা অবদান আহ, আছে বলে আমরা অনুমান করি কেস কটেজ পর্বে। আপনি কিছু একটা বলতে যাচ্ছিলেন দাদা? অসুস্থতার সময় সুফি জুলফিকার হায়দারও ওই সময় এটা ওখানে যাতায়াতের কিছু ছিল, তাই না নাকি? কৃষ্ণনগরে কি উনি যাতায়াত হ্যাঁ, ছিলেন? শুনতে পেলাম না, কার কথা বলছেন? অসুস্থতার সময় যে কথাগুলো বললেন যে হ্যাঁ অনেকে দেখতে আসতেন সে সময় ওখানে তো সুফি হুম। জুলফিকার হায়দার উনি কি ওখানে দেখতে যেতেন বা ওনার? না, উনি দেখতে যেতেন কিনা আমি এই তথ্যটি আমার কাছে নেই। এখন আমার মনেও পড়ছে না উনি দেখতে যেতেন কিনা না, কিন্তু আমি চিঠিতে কিন্তু যোগাযোগের কথা পেয়েছি, এবং খুব ঘনিষ্ঠ যোগাযোগের কথাই পেয়েছি। আর খুব অন্তরঙ্গ যোগাযোগ এবং খুব অন্তরের কথা বলছেন এই পরিচয়ও পেয়েছি। আর আমি যারা যে শ্রোতা তাদেরকে বলবো, ওই নজরুলের যে চিঠিগুলো, সেগুলো কিন্তু বাংলা সাহিত্যের একটা সম্পদ। খুব যত্ন করে লেখা নয়, আহ, আহ, মনে হতেও পারে অনেকের, কিন্তু তার পুরো হৃদয়টা, যে যে রক্তাক্ত হৃদয়, সেই হৃদয়টা কিন্তু আমরা পুরোপুরি দেখতে পাবো ওই চিঠিগুলোর মধ্যে। একটু সকলকে পড়ে নিতে আমি অনুরোধ করবো। আর খুব ঝকঝকে চিঠি, যেটা মুদ্রিত আকারে এতটাই সুন্দর, আপনাদের পড়তে কোনো অসুবিধা হবে না। এত ঝকঝকে অবস্থায় আমরা সেই চিঠিগুলো পরিবেশন করতে পেরেছি। একটু পড়তে অনুরোধ করবো। ব্যক্তি নজরুল বাংলাদেশে যেটা তো নামছেন। এরকম একটা চিঠি সংকলন বেরিয়েছিল সে অনেক আগে, শাহাবুদ্দিন নাগরী উনি হচ্ছে নজরুল ইনস্টিটিউট থেকে বের করেছিলেন। ওটাও মনে হয় প্রায় ৭৬টা বা ৮২টার মতো চিঠি ওখানে সংরক্ষিত ছিল। তারপর হয়তো এই চিঠির বইটা এখন আর মানে নজরুল ইনস্টিটিউট মনে হয় পুনর্মুদ্রণ করেনি। তো আপনি এই বই একই সঙ্গে মানুষ পড়তে পারেন, কারণ আপনার ১১৩ পৃষ্ঠার ভিতরে ১৩০৪ পৃষ্ঠার ভিতরে মানুষ নজরুলের সমস্ত কর্মকাণ্ড, চিঠিপত্র, সেখানে কি আপনি আপনার এই বইয়ে কি নজরুলের যে নাটিকা রচিত করছিলেন সেগুলোর সম্পর্কে কিছু আছে? হ্যাঁ, ওটা রয়েছে যে আহ, ধরুন নজরুলের অপ্রকাশিত অপ্রকাশিত গ্রন্থ, আহ, অগ্রন্থিত নজরুল বলে একটি পর্ব আছে। ওই অগ্রন্থিত নজরুলে ওগুলো আছে। আর আরেকটি বিষয়ে বলতে আমার খেয়াল ছিল না, লেটো গান, যেটা নজরুল ছোটবেলায়, যেটা দিয়ে নজরুলের হয়তো এই সাহিত্যে প্রবেশ ঘটেছিল। এই অত দ্রুত, অত যেটা চলতি লেটো গান, অত দ্রুত, যে কোনো একজন বাচ্চা লিখতে পারে, এবং সেই বাচ্চা যে সেই দলের প্রধান হয়ে যেতে পারে, দলের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যেতে পারে, সেটা কিন্তু নজরুল দেখিয়েছিলেন। আর সেই লেটো গানগুলো প্রচন্ড স্বল্প আলোচিত বা মুদ্রিত আকারে আমরা
পাই না, অনেক রকম উপাদান থেকে সংগ্রহ করে লিটো গান বলে একটা অধ্যায় কিন্তু এই বইতে আছে, যেখান থেকে নজরুল রচিত লিটো গানগুলো সব আপনারা পাবেন। আরেকটা মনে হয় বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে নজরুলের নজরুলের স্মৃতিচারণগুলো যেগুলো করছে বিভিন্ন জন মানুষজন, এরকম আপনার এই হুম। বইয়ে মানে উল্লেখযোগ্য স্মৃতিচারণগুলো সম্পর্কে যদি একটু বলেন। প্রচন্ড উল্লেখযোগ্য কিছু স্মৃতিচারণ এবং এমন এমন ব্যক্তি লিখেছেন, আহ সেটা তো প্রথমত ওই ব্যক্তিদের নাম শুনলে ওই স্মৃতিচারণ গুলো করতে আগ্রহ হয়। আর এমন কিছু স্মৃতিচারণ যেটা নাম শুনলে পড়ার আগ্রহ না জাগলেও ওই স্মৃতিচারণ পড়ে অবাক হতে হয়। এই দুটো অনুভূতি আমার হয়েছে। তাই এই দুরকম অনুভূতিরই একটা আহ, সংকলন করার চেষ্টা করেছি এখানে। এবং কোনো কোনো মানুষের স্মৃতিচারণ তো দ্বিতীয়বার, আহ, মানে দুবার তিনি স্মৃতিচারণ করেছেন, দুটো স্মৃতিচারণই তুলে দিতে হয়েছে গ্রন্থের মধ্যে। যেমন নজরুলের ধরুন যারা অনুরাগী এবং নজরুল গীতির যারা প্রচারক ছিলেন, যারা নজরুল গীতিকে দীর্ঘদিন ধরে প্রচার করে গেছেন, তাদের স্মৃতিচারণ গুলো মনে হয়েছে খুব মূল্যবান। এবং এই দুই মলাটের মধ্যে তো কখনো সবকটা স্মৃতিচারণ একসাথে আমরা পাইনি আগে, তাই সেদিক থেকে সবকটা স্মৃতিচারণ এখানে দেওয়ার চেষ্টা করেছি। যেমন অচিন্ত কুমার সেনগুপ্ত, তার স্মৃতিচারণ কিন্তু একাধিকবার দিতে হয়েছে। আর আকবর উদ্দিনের স্মৃতিচারণটি নজরুলের সাথে তার মেলামেশা 40 বছর পর লেখা। তাই তার স্মৃতিতে কিছু তথ্যগত বিভ্রান্তিও পাওয়া যাচ্ছে, কিন্তু তবুও খুব মূল্যবান। বিশেষ করে কৃষ্ণনগর পর্ব হিসেবে চাঁদ সড়কে নজরুল আকবর উদ্দিনের এই রচনাটা পুরোপুরি মৌলিক একটা রচনা। তেমনি আঙুরবালা দেবী, ইন্দুবালা দেবী, আব্দুল হালিম, আনিসুজ্জিমান, কল্পতরু সেনগুপ্ত, এনারও স্মৃতিচারণ একাধিকবার দিতে হয়েছে। কানন দেবী, দিলীপ কুমার রায়, এমনকি নেতাজি সুভাষচন্দ্র, বিপিন চন্দ্র পাল, এনারাও নজরুল সম্বন্ধে স্মৃতিচারণ করেছেন। যেটা মানে নাম শুনেই মনে হয়েছে এই স্মৃতিচারণটা থাকা উচিত, দেখা উচিত, মানুষের পড়া উচিত। আর পরিবারের মধ্যে থেকে কল্যাণী কাজীর আহ স্মৃতিচারণ বা সুবর্ণ কাজীর স্মৃতিচারণ, এইগুলো, সৌমেন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণ অবশ্যই মানুষের পড়া উচিত। নারায়ণ গঙ্গোপাধ্যায়, নিতাই ঘটক, হ্যাঁ, প্রতিভা বসু, প্রমথনাথ ঋষি, প্রমথ বসু, এনাদের স্মৃতিচারণের মানে বাংলা সাহিত্যে অন্যতম একজন সাহিত্যিককে নিয়ে বাংলা সাহিত্যের আরেকজন সাহিত্যিক স্মৃতিচারণ করছেন, তাদের মেলামেশা, তাদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো তুলে ধরছেন। এবং কেউ কেউ একটু কম আলোচিত, স্বল্প আলোচিত, কিন্তু নজরুল সম্বন্ধে বড় কাজ করে যাচ্ছেন। একজনের নাম বলতেই হয়, অজিত দাস। তিনি কাজী নজরুল ইসলাম এক অজ্ঞাত পর্ব বলে একটি বই রচনা করেছিলেন, যেটা কৃষ্ণনগর পর্ব বলেই আমরা সমগ্রভাবে ধরে নিতে পারি। কাজী নজরুল ইসলাম এক অজ্ঞাত পর্ব বইটির নাম। ওই বইটি কিন্তু দুষ্প্রাপ্য একটি বইয়ে পরিণত হয়েছে বর্তমানে। ওই বইটি কিন্তু এই গ্রন্থের মধ্যে আমরা রাখতে পেরেছি। অদ্ভুত অদ্ভুত কথা সেই বই থেকে জানা যায়, সেগুলোই আজকে কিছু কিছু চলেও আসবে। এবং কিছু কবিতা, ভাবা যায় অন্নদা শঙ্কর রায়ের কবিতা, অন্নদা শঙ্কর রায়ের দুটো কবিতাই এই বইতে আছে। বনফুলের কবিতা, বনফুলেরও দুটো কবিতা, ভবকুমার প্রধান, মোহিতলাল মজুমদার, যতীন্দ্রমোহন বাগচি, রবীন্দ্রনাথ ঠাকুর, রাধারানী দেবীকে, আরো বহু মানুষ যারা নজরুলকে নিয়ে কখনো কোথাও অল্প ছোটখানি হলেও বা দু কলম হলেও লিখেছেন, বা স্মৃতিচারণ করেছেন, বা কবিতা লিখেছেন, সেগুলো আসলে দীর্ঘদিন ধরে সংগ্রহ করার সুযোগ পেয়েছিলাম। এবং এই বইটির প্রস্তাব যখন আসে এবং খুব ভালো একজন প্রকাশককে যখন পাই, তখন ইচ্ছাটা, আপনিও যেহেতু প্রকাশনার সাথে যুক্ত, আপনি জানেন যে ইচ্ছাটা মানে দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। তাই ওই সমগ্র বছরটা কাজী নজরুলের যে 124 এবং 125, এই সমগ্র বছরটা মিলে কাজ করে 125 বর্ষের শেষে আমরা বইটা প্রকাশ করতে পেরেছি, যেটা এখনো আপনাকে বলছি একটা
রোমহর্ষক উপলব্ধি আবার যেন জেগে আসছে। তাই উম, এখনো পর্যন্ত বেশ কিছু সম্পাদক আমাকে এই বইটি রচনা করার আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা সম্বন্ধে আমাকে লিখতে বলেন বা বলতে বলেন। সেই সময় সেই স্মৃতিটা বা কোথাও কোথাও বলতে গিয়েছি এই নজরুল পর্ব নিয়ে বা এই বইটি সম্বন্ধে, যেটি মানে কাজটাকে আহ, বারবার এই আপনাদের মতন মানুষ যাদের আগ্রহ, প্রকাশক, গ্রেস কটেজ, সুজন পরিবার, তাদেরকে আমি ধন্যবাদ দিয়েও আহ, এই কিছুই দিতে পারবো না, এই ঋণ আমি শোধ করতে পারবো না বলে মনে হয়। খুব একটা উম, তৃপ্তি মনে হয়। আমি আরেকটা খুঁজতেছিলাম কয়েকদিন আগে নজরুলের যে কয়েকদিন আগে যে পলাশী যুদ্ধ দিবস পালিত হলো এবং নবাব সিরাজউদ্দৌলা দিবস পালিত হলো। এই সময় নজরুল যে পলাশীর যে নাটকটা শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচনা করেছেন, সেখানে নজরুলের ৬টি গান ছিল, পরবর্তীতে বই আকারে যখন বের হয় সেখানে ৫টি গান যুক্ত হয়েছিল। তো ওই আপনার এই স্মৃতি কথা বা স্মৃতিচারণাগুলোর ভিতরে কি শচীন্দ্রনাথ আহ, সেনগুপ্তের কোনো লেখা স্থান পেয়েছে, বা তার সম্পর্কে নজরুলের সম্পর্কে দীর্ঘ সময়, বিশেষ করে আমি মনে করি যে রক্তকমল রচনা করেছিল ১৯২৭ কিংবা ২৮, তারপরে সিরাজউদ্দৌলা রচনা হয়েছিল প্রায় ১৯৩৯ খ্রিস্টাব্দে। তাহলে প্রায় ১০ বছর, মানে মনে হয় যে এদের একটা দীর্ঘ ১০ বছর একটা সম্পর্ক নিশ্চয় ছিল। সেই সম্পর্ক কি আপনার বইয়ে বা আপনার গবেষণায় কোনো কিছু উঠে এসেছে? না, এখানে কিন্তু আহ, সেটা উঠে আসেনি এই বইতে, সেই ওনার স্মৃতিচারণ বা ওনার কাজটাকে এই বইতে দেয়া যায়নি। তবে এই কাজগুলো আসলে যত যত আমাদের সময় যায়, যত আহ, জানার পরিধি, বিভিন্ন মাধ্যমে জানার পরিধি যত বাড়ে, তত তো আহ, কাজগুলো পুঞ্জীভূত হতে থাকে। তাই এই যে আপনার কাছ থেকে এই পাওয়া তথ্য এবং এই বইটি প্রকাশের পরে আরো কিছু তথ্য, তারপরে ওই যে ২০০-২৫০ পৃষ্ঠা আমরা বাদ দিতে হয়েছিল, সেই তথ্যগুলো, এগুলো কিন্তু বাদ রয়ে গেছে এখনো। সম্পূর্ণ নজরুলকে ধরা আহ কতটা যে সম্ভব এই একটি বা দুটি বইয়ের মধ্যে, সে তো আমরা অপারগ। তবে আমাদের প্রচেষ্টা থাকবে নজরুল চর্চার মধ্যে দিয়ে আগামী দিনেও এগুলো করতে আমরা সচেষ্ট থাকবো। আপনি যে বইটার কথা বলছিলেন, যে বিশেষ করে হচ্ছে ওই বইটার সম্পর্কে আরো যে বলছিলেন যে আরো কিছু মানে দুর্লভ যে বিষয়গুলো ছিল যেগুলো আমরা আসলে হুম। প্রচলিত না বা জানি না, সেই কয়েকটা বিষয় যদি এখান থেকে বলেন ওই বইয়ের। হ্যাঁ, বইটি আমি এখন দেখাতে চলেছি সকলকে। বইটি দুষ্প্রাপ্য একটি বই, দেখে সকলের ভালো লাগবে আশা করি। এটি বর্তমানে দুষ্প্রাপ্য। আহ, এর পৃষ্ঠাও আপনারা দেখতে পারবেন যে ভগ্নপ্রায়, ভগ্নপ্রায় একটি পৃষ্ঠা। তার জন্য এটাকে আমরা পুনর্মুদ্রণ করতে সচেষ্ট হয়েছি এই কাজী নজরুল ইসলাম ১২৫-এ। দু একটি অদ্ভুত ঘটনার কথা বলি যে আহ, ধরুন, যে আকবর উদ্দিনের কথা বলছিলাম, তিনি একজন আহ, নজরুল বন্ধু হিসেবেই আমরা তার পরিচয় দিচ্ছি, কিন্তু তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি কৃষ্ণনগর পৌরসভার ভাইস আহ, ভাইস চেয়ারম্যান ছিলেন। এবার সেই সূত্রে তিনি গাড়ি পাওয়া তার পক্ষে কোনো অসুবিধা ছিল না। আর নজরুলের পাশের পাড়াতেই, চাঁদ সড়ক পেরিয়ে, মোরলা বাগান পেরিয়েই তার বাড়ি ছিল। তাই মাঝে মাঝেই তিনি নজরুলের কাছে আসতেন এবং নজরুলও তার সাথে ঘুরতে বেরিয়ে পড়তে খুব পছন্দ করতেন। বিকাল বেলায় বার হয়ে যেতেন, আর ঠিক সন্ধে নামলো তারপরে হয়তো ফিরতেন। তিনটে রাস্তার কথা জানা যাচ্ছে যে রাস্তায় তারা খুব বেশি যেতেন: শান্তিপুরের দিকে যে রাস্তাটা, কৃষ্ণনগর থেকে শান্তিপুরের দিকে, কৃষ্ণনগর থেকে নবদ্বীপের যে রাস্তাটা সেই দিকে, আর কৃষ্ণনগর থেকে যে রাস্তাটা এই যে মাঝদিয়ার দিকে চলে যাচ্ছে সেই রাস্তায়, এরা এইসব রাস্তাতে তারা খুব যেতেন। কিন্তু একটা অন্য রাস্তার কথা বলি, যেটা সম্ভবত বগুড়া রোড, সেই রাস্তায় একদিন গিয়েছিলেন, কারণ রাস্তার উল্লেখটা তিনি করেননি রচনায়। কিন্তু ওই কৃষ্ণনগর থেকে ওই প্রায় ৯ মাইল দূরে, আর যেটা আনন্দময়ী তলা দিয়ে যেতে হচ্ছে, তার মানে বগুড়া রোড আমরা ধরতেই পারি।
একটা বিল ছিল, সেই বিলে নাকি তারা গিয়েছিলেন। কে কে গিয়েছিলেন? নজরুল গিয়েছিলেন, সাথে আকবর উদ্দিন তো গিয়েছিলেন, কারণ গাড়ির ব্যবস্থাটাও আকবর উদ্দিন করেছিলেন, এবং ঘোড়ার গাড়ি, সেই গাড়িতে করে গিয়েছিলেন। আহ সাথে জয়নাল আবেদিন বলে একজন ছিলেন, এবং আরেকজন ইব্রাহিম বলে আরেকজন শিকারী। এই দুজন পাখি শিকারী। মাঝে মাঝে তারা শিকারে বেরিয়ে পড়তেন, নজরুল নয় কিন্তু ওরা শিকারে বার হতেন। তাই সেই দিন আকবর উদ্দিন কে যখন নজরুল বেরোতে বার হওয়ার আগ্রহ প্রকাশ করেন, আকবর উদ্দিনও নজরুলকে নিয়ে বার হন, এবং গাড়ির ব্যবস্থা হয়ে যায়, এবং নজরুল গাড়িতে হারমোনিয়ামটাও তুলে নেন, দিয়ে আনন্দময়ী তলার ওখানে যান, ওখান দিয়ে যান। তখন লুচি তরকারিও কিনে নেন, কিনে নিয়ে ওখানে কিছুটা যেতে যেতেই নজরুল একটু অস্বস্তিতে পড়েন যে আমি এরকম করে বসে থাকতে পারবো না গাড়িতে, গাড়ির ছাদে উঠে যান হারমোনিয়াম নিয়ে। আকবর উদ্দিনকে উঠতে হয়, এবার গান শুরু করে দেন নজরুল। আহ একটা দুটো গান করার পর নজরুল, মানে লোকজন তো জড়ো হয়ে যায়, নজরুল সাথে আবার কৃষ্ণনগরের কৃষ্ণনগর পৌরসভার একজন প্রশাসক, মানুষ ভিড় হয়ে যায় নজরুলকে দেখার জন্য। তখন আকবর উদ্দিন যাই হোক ওটাকে নিয়ন্ত্রণ করে আবার যান, এবং সেই বিলে যান, বিলে গিয়ে পৌঁছান। সেই বিলে ইব্রাহিম এবং জয়নাল আবেদিন তো শিকারে ব্যস্ত, এবং কিছু পাখি শিকার করবে। আর নজরুল আর আকবর উদ্দিন একটা নৌকায় চড়ে বেড়াতে থাকেন। বেড়াতে বেড়াতে যখন সূর্যাস্ত, সেই সময় নজরুল হঠাৎ হঠাৎ করে নীরব হয়ে যান, এবং নজরুলের চোখ যেন শূন্য হয়ে যায়, এবং নজরুলকে ডেকে যেন সাড়া পাওয়া যাচ্ছে না। নজরুল সেই যে চুপ হলেন, তারপরে ফিরলেন, বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে সেই আম গাছ তলায় ওই বেতের চেয়ার, সেখানে কিছুক্ষণ বসলেন, ওই চুপ হয়ে থাকলেন। মাঝে মাঝেই নাকি নজরুল এরকম, মানে ওই নীরব নিভৃতে একটা পরিবেশে স্পটে যে থাকাকালীন নজরুলের ওই যে হই হুল্লোড় ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু পরিচয় পাওয়া যাচ্ছে না। উনি এরকম মাঝে মাঝেই শূন্যে চলে যেতেন, মাঝে মাঝেই তার চোখ যেন নীরব হয়ে যেত। আরেক দিনের ঘটনা জানা যাচ্ছে যেদিন, সেটা একটু আহ, একটু আহ, অমানবিকও, আবার এটি বলছি কারণ নজরুলের একটি দিকের পরিচয়ও পাচ্ছি এর থেকে। একদিন আবার ওরা বেড়াতে গেছেন আকবর উদ্দিন এবং নজরুল, এবং ফেরার পথে কৃষ্ণনগর বউবাজার বলে একটা এলাকা আছে, একটা পাড়া বলতে পারেন। নজরুল বলেছিলেন এই পাড়ায় বউও নেই, এই পাড়ায় বাজারও নেই, এই কথা নজরুল একসময় বলেছিলেন। না, ওই বউবাজার এলাকা দিয়ে যখন তারা ফিরছেন আকবর উদ্দিন এবং নজরুল, তখন হঠাৎ করে নজরুল যে উচ্চ স্বরে হাসতেন, সেই স্বমহিমায় উচ্চ স্বরে হাসলেন। হেসে তো আকবর উদ্দিন থমকে গিয়ে তাকালো। নজরুল বলছেন যে এ কি রাস্তায় উট এলো কোথা থেকে? এবার আকবর উদ্দিন দেখছেন যে একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, দু হাত এবং দু পা রাস্তায় ভর দিয়ে একটু ধনুকাকৃতি হয়ে যাচ্ছেন। তিনি জন্ম থেকে ওরকম নন। আকবর উদ্দিন যেহেতু কৃষ্ণনগরের মানুষ, আকবর উদ্দিন তাকে চিনতেন। জন্ম থেকে ওরকম নন তিনি, কিন্তু কিছুদিন কোনো রোগের কারণে একটা বয়সের পর ওনার ওরকম হয়েছে। দিয়ে নজরুল ওরকম বলার পরে তিনি নাকি নজরুলের দিকে তাকিয়েছিলেন। ওই মানুষটি ওই মানুষটি তাকিয়ে একটি আহ, কথা বলেছিলেন, যেটা কিন্তু নজরুল সঙ্গে সঙ্গে নেমে এসেছিলেন গাড়ি থেকে। নেমে এসে নজরুল নিজের দুঃখ প্রকাশ করেছিলেন এবং ক্ষমা চেয়েছিলেন যে আমি এরকম বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। তখন কিন্তু আবার সেই লোকটি, যিনি ওই সাধারণ নন, সেই লোকটি নজরুলকে বলেন যে ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার সাথে যেন এরকম না করেন। সেই যে নজরুল আহ, মানে কথা বলা বন্ধ করলেন ওই গাড়িতে, তিনি বাড়ি ফিরে হন হন করে বাড়িতে চলে এলেন, মানে গেস্ট যে এসে কোনো কথা কিন্তু বললেন না, একদম চুপচাপ বসে রইলেন, চুপচাপ বসে রইলেন ওই বেতের চেয়ারে আম গাছ তলায়। কিছুক্ষণ পরে আকবর উদ্দিনও ঢুকলেন, ঢুকে নজরুলকে অনেক বলার চেষ্টা করলেন যে আপনি উদ্বিগ্ন হবেন না। নজরুল কিন্তু বললেন যে আমি তো কখনো কোনো মানুষকে, কখনো তো কোনোদিন এরকম করি,
কোনো মানুষকেই কখনো আমি ছোট করতে চাই কখনো। আজকে কেন এরকম করে ফেললাম, নজরুল নিজেও হতাশ, বুঝতে পারছেন না। নজরুল নীরব থাকলেন, আকবরউদ্দিন কিছুক্ষণ বসে আবার চলে গেলেন। নজরুল কিন্তু যাবার আগে একটা কথা বলেছিলেন আকবরউদ্দিনকে যে আহ, এই নিয়তি যে কি হয়, এরকম একটা দুশ্চিন্তার কথা কিন্তু নজরুল বলেছিলেন। এবং আরেক দিনে একটা ঘটনা বলি, এই ঘটনা তো শুনে একটু ভাবগম্ভীর পরিবেশ, গুরুগম্ভীর পরিবেশ একটা তৈরি হয়। আরেকটু একটু হালকা কথা বলি, ওই আকবরউদ্দিনের সঙ্গে আরেকটি অভিজ্ঞতা কৃষ্ণনগরে, ওই বাড়িতেই। আহ নজরুল মাঝে মাঝে নিজের হাত দেখতেন, এবং হস্তরেখা বিদ্যা চর্চা, নজরুল নাকি এই সংক্রান্ত অনেক বইও পড়েছেন, কলকাতা থাকাকালীনও পড়েছেন, হুগলি থাকাকালীনও নাকি চর্চা করতেন। আকবরউদ্দিন সেটা জানতেন, তবে কখনো খুব বেশি সিরিয়াসলি বিষয়টিকে নেন। কিন্তু একদিন ওই নজরুল ওখানে বসে আছেন, বসে নিজের হাত দেখছেন। আকবরউদ্দিন এসেছেন, আকবরউদ্দিন এসে বলছেন কি করছেন। আহ আবার নজরুল একটু চিন্তিত, নিজের হাত দেখে একটু চিন্তা প্রকাশ করছেন, এবং তারপরে আকবরউদ্দিনের হাত দেখার জন্য হাতটা চাইলেন। আকবরউদ্দিন আগ্রহ করে হাতটা বাড়িয়ে দিলেন, এবং নজরুল কিন্তু সেই দিন বলেছিলেন আকবরউদ্দিন, এর থেকে আমরা এটা পরিচয় পাই যে নজরুল হস্তরেখা বিদ্যা চর্চা করতে কতটা পারদর্শী ছিলেন। তার জন্য এই ঘটনাটা আমি বলছি। কারণ নজরুলের প্রতিভা নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু তার যে বহুমুখী প্রতিভা সেটা নিয়ে অনেক সময়তে আলোচনা করি না। তার শুধু সাহিত্য প্রতিভা সম্বন্ধে আমরা আলোচনা করি। নজরুল কিন্তু আকবরউদ্দিনের হাত দেখে বলেছিলেন, আপনার আড়াইখানা বিয়ে। আকবরউদ্দিন চমকে গেছেন, চমকে গিয়ে বলেছেন, কি ব্যাপার আড়াইখানা বিয়ে মানে? মানে একটা হালকা মেজাজে তাদের কথা হচ্ছে। নজরুল কিন্তু সেদিন বলেছিলেন, আকবরউদ্দিন হচ্ছে বিবাহিত ছিলেন। নজরুল সেদিন বলেছিলেন, আপনার একটি বিয়ে হবে হবে করেও হয়নি, আপনার পছন্দ ছিল, সব ছিল, কিন্তু হবে হবে করেও হয়নি, তাই ওটা আধখানা। আর একটা বিয়ে আপনি করে বসে আছেন, এটি হচ্ছে একটা বিয়ে, এবং আপনার কিন্তু ভবিষ্যতে আরেকটি বিয়ে হবে, এবং সেই পত্নীও গত হবে। আকবরউদ্দিন যখন এই স্মৃতি কথাটি লিখছেন, মানে চাঁদ সড়কে নজরুল, তখন কিন্তু আকবরউদ্দিন বলছেন যে সেদিন আমি হেসে ঠাট্টা করে বিষয়টি উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমার কিন্তু প্রথম স্ত্রী মারা যায়, এবং আমার সংসারের যে অবস্থা ছিল, আমার মাও মারা গিয়েছিলেন, বাবা একা ছিলেন, আমি একা ছিলেন সংসারে। আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার 3 মাস পর থেকে বাবা খুব চাপ দিতে থাকেন, এবং নজরুলকেই ধরেন চাপ দেওয়ার জন্য, এবং নজরুল সেই বিয়ের ঘটকগিরিও করেন বলতে পারেন। এবং পরবর্তীতে ওই আকবরউদ্দিনের সাথে কিন্তু দোলেনার একজন বান্ধবী, মানে প্রমীলা দেবীর একজন বান্ধবী আখতার, তার কিন্তু বিবাহ হয়। মানে দেখুন, ভাবলে কিন্তু বিস্ময় হতে হয় যে আড়াইখানা বিয়েই কিন্তু তার মানে আকবরউদ্দিনের হয়েছিল। সেটি আকবরউদ্দিন তার স্মৃতিকথায় লিখছেন, এবং যেটি নজরুল আহ, গণনা করেছিলেন। তাই নজরুল এই বিষয়ে খুব চিন্তিত ছিলেন, নিজের নিয়তি নিয়েও উনি চিন্তিত ছিলেন। নিজের হাতটি যখন উনি দেখতেন, তখন নিজে চিন্তা প্রকাশ করতেন। এবং আমরা সবাই জানি, দীর্ঘদিন নজরুলের এই সাহিত্য তো একটা কণা মাত্র। তিনি যদি সেই দীর্ঘদিন মানসিক বৈকল্যে না থাকতেন, বাকরুদ্ধ না হতেন, তিনি যে আরো কত কিছু আমাদের দিয়ে যেতে পারতেন, তা ভাবলেই চমকে যেতে হয়। হয়তো এক পৃথিবী সাহিত্য, বাংলা সাহিত্য জড়ো হতো, এবং যে শব্দ, বাংলা শব্দ ভান্ডার যে সমৃদ্ধ করেছেন নজরুল, তা হয়তো বাংলা অভিধান, বাংলা শব্দ ভান্ডার আরো বহু পরিমাণে সমৃদ্ধ হতো নজরুলের জন্য। হম ভাবলেই শিহরণ জাগে। নিশ্চয়ই আসলে নজরুলের যে এত অল্প বয়সে আমাদেরকে মাত্র 40 বছর, প্রায় মানে 41 বছর পর্যন্ত তিনি সুস্থ, তারপরে তো তিনি অসুস্থ হয়ে গেলেন, বার্ধক্য হয়ে গেলেন। তো এত কিছু বাংলা সাহিত্যের জন্য দিয়েছেন আসলে। এবং আমরা জ্যোতিষবিদ্যা, যেটা খুব শুনলাম আপনি, তো তার জ্যোতিষবিদ্যার খুব দক্ষতা ছিল, এবং সেসব তিনি পড়াশোনা ব্যাপক হারে করতেন।
তো আমরা তো অনেক আলোচনা একেবারে শেষের দিকে চলে আসছি। দাদা আর হচ্ছে কৃষ্ণনগর সম্পর্কে আমরা কি মানে ওই সম্পর্কে নজরুলের আর কি শুনতে পারি? হুম। আমি গ্রেস কটেজ এবং সুজন বাসর নজরুলকে আমরা কিভাবে স্মরণ করি বা কিভাবে তাকে চর্চার মধ্যে নিয়মিত রাখার জন্য সচেষ্ট হয়েছে সেই বিষয়ে দুটো কথা একটু বলি, নিশ্চয়ই। সকলে জানতে পারবেন। প্রথমত বছরভর আমাদের গ্রেস কটেজে মানুষজন এখন একটু পরিমাণটা বেড়েছে, কিন্তু তবুও আমরা 100% সন্তুষ্ট নই, কারণ অনেকেই, অনেক কৃষ্ণ নাগরিকও আহ, নজরুলের কৃষ্ণনগরের বাড়ি সম্বন্ধে সচেতন নন। গেজ কটেজ যে বাড়িটা সেটা বর্তমানে বেসিক্যালি যে পাওয়ার হাউস, এই পাওয়ার হাউসের মধ্যে অবস্থিত, এবং গ্রেস কটেজ কিন্তু হেরিটেজ ভবন। পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশন 2012 সালে এই বাড়িটিকে হেরিটেজ বাড়ি হিসেবে ঘোষণা করেছে। তারপরে দুটো পর্বে এর সংস্কারও হয়েছে। যদিও আমরা খুব একটা ইতিহাস সচেতন নই, তার জন্যই হয়তো 2012 সালের আগে এই গেস্ট কটেজ ভবনটি কিন্তু ভেঙে ফেলা হবে বা আর লোকচক্ষুর অন্তরালে চলে যাবে, এরকম একটা বিষয় তৈরি হয়ে গেছিল। কিছু কৃষ্ণ নাগরিক যাদের উল্লেখ করতেই হয়, তাদের জন্যই কিন্তু গেস্ট কটেজ ভবন এখনো মানে ভাঙা হয়নি, সেই সময় সেই সংকটের মধ্যে দিয়ে উঠে এসেছে। এবং গেস্ট কটেজ ভবন ওই 2012 সালেই তৎকালীন যে কৃষ্ণনগরের যে সাংস্কৃতিক আন্দোলন বলতে পারেন, গেস্ট কটেজকে কেন্দ্র করে, নজরুলের বাড়িকে কেন্দ্র করে গেস্ট কটেজ 2012 সালে হেরিটেজ ভবনে আহ, ঘোষিত হেরিটেজ ভবন হিসেবে আহ, উম, স্থায়ী হয়েছে। এবং তারপরে প্রথমবারের যে সংস্কার হয় সেই সংস্কারে খুব বেশি ভালো সংস্কার কি হতে পারেনি, তার জন্য দ্বিতীয়বার সংস্কার হয় সরকারি মূল্যে, সরকারি অর্থানুকূল্যেই হয়। আহ, খুব ভালোভাবে সংস্কার হয় এবং 2023 সালে 26 মে, 11 জ্যৈষ্ঠ ছিল, গ্রেস কলেজে নতুন ভাবে দ্বারোদ্ঘাটন হয়। আর এখন যে হলুদ রঙের গ্রেস কলেজ ভবনের আপনারা ছবিটা হয়তো দেখেন, সেটি কিন্তু তারপরে, মানে 2023 সালেই হয়েছে। তার আগে একটি অন্য রং ছিল, সাদা রং ছিল, আর তার আগে আর একটু পিটুলি কালারের যে রং সেই রংটি ছিল। তাই গ্রেস কটেজে সুজন বাসর বলে যে সংস্থা, যেটা গ্রেস কটেজ ও নজরুল গবেষণা কেন্দ্র বলতে পারেন, ওই সুজন বাসর বছরভর নজরুলকে নিয়ে চর্চা করে। কিরকম চর্চা? আহ যেমন আহ নজরুলের কবিতা, গান, এগুলো তো উম, শিল্পীরা পরিবেশন করেনি, সেগুলো আবার শেখানোও হয়। প্রশিক্ষক আছেন, তারা নজরুলের কবিতা, গান নির্দিষ্ট দিনে শেখান। এবং বেস কটেজ ভবনে নাট্যশিল্পেরও চর্চা হয়। বেস কটেজ ভবনে 2022 সাল থেকে আহ, একটা পুরস্কার, বেস কটেজ নজরুল পুরস্কার দেওয়া শুরু হয়েছে, যেটি আমরা 2025 সালে আহ, চতুর্থবারের জন্য দেব। যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এটি বর্তমান বেস কটেজের ছবি, যেটি 2023 সালে দ্বারোদ্ঘাটন হয়েছে, তারপরের ছবি, এই রংটি হয়েছে। আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে 2023-24, 1923-4 এডি, ওপরে লেখা আছে এডি। এই সময়কালটা হচ্ছে গ্রেস কটেজের, মানে গ্রেস কটেজ ভবনটা সময়কাল বলে আমরা অনুমান করি। এটা কিন্তু নজরুলের বসবাসের সময়কাল নয়। নজরুল গেস্ট কলেজে ছিলেন 1926 থেকে 1928, কিন্তু ওই সময়কালে গেস্ট কটেজ ভবন একজন খ্রিস্টান মহিলার ভবন ছিল। সেই ভবনে নজরুল এসে উঠেছিলেন। 5 বিঘা জমির ওপর এই বাড়ি। এই বাড়িতে কিন্তু এখন বর্তমানে তার মানে একটা নজরুল পুরস্কার দেওয়া হচ্ছে। 2022 সালে বাঁধন সেনগুপ্ত সেই পুরস্কার পেয়েছিলেন। 2023 সালে আমিনুল ইসলাম, আমাদের বাংলাদেশের শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই তাকে চেনেন, একজন বিশিষ্ট সাহিত্যিক এবং নজরুল গবেষক। আমিনুল ইসলাম 2023 সালে সেই পুরস্কার পান, বেস্ট কটেজ নজরুল সম্মান। এবং 2024 সালে গিয়াসউদ্দিন দালাল, যিনি একজন নজরুল অনুবাদক এবং নজরুলের বিভিন্ন রচনা, প্রায় 75%, 80% রচনা তিনি কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছেন, এবং 100%ই করবেন, তার এটা চিন্তা। মৃত্যু ক্ষুধা বলেও তার
ইংরেজি অনুবাদ আমাদের বেস্ট কটেজ সুজন প্রকাশ থেকেই প্রকাশ পেয়েছে। এগুলো কিন্তু বেস্ট কটেজে নিয়মিত চলছে, এবং বেস্ট কটেজে আরেকটি বিষয় না বললেই নয়, সম্প্রতি বেস্ট কটেজ বুলেটিন, সেই ছবিটি দাদার কাছে আছে কিনা আমি জানি না, সার্চ করলে চলে আসবে, কারণ বেস্ট কটেজ বুলেটিন নিয়েও আমরা বেশ প্রচার করেছি। ওই বেস্ট কটেজ বুলেটিন নিয়মিত ভাবে প্রকাশ শুরু হয়েছে। গত মাসেই আমরা সেটাকে প্রকাশ করেছি, এবং সেটি কিন্তু পথ চলা শুরু করেছে বেস্ট কটেজ বুলেটিন, যেটা 3 মাস অন্তর অন্তর বার হবে। এবং এই নজরুলকে নিয়ে আমাদের যে কর্মকাণ্ড, বেস্ট কটেজ কেন্দ্রিক যে কর্মকাণ্ড, সুজন বাসরের যে কর্মকাণ্ড, সেগুলো পাশাপাশি কিছু জেলা ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক খবর, সেগুলো কিন্তু এই বেস্ট কটেজ বুলেটিনে থাকবে। এটি আমরা পড়তে পেরেছি। এবং বেস্ট কটেজে নিয়মিত যে কাজগুলো হয় তার মধ্যে আরেকটি হচ্ছে সংকলন প্রকাশ। 2019 সালে বেস্ট কটেজ সংকলন প্রকাশ পেয়েছিল, যেটি আমার হাতের কাছেই আছে, এটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি 2019 সালে প্রকাশ পেয়েছিল, এবং 2024 সালে বেস্ট কটেজ সংকলন প্রকাশ পেয়েছে, যেটি আবার আগামীকাল আমাদের একটি অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যেটি আবার নতুন ভাবে নতুন মোড়কে আমরা সকল আগ্রহীদের হাতে পৌঁছে দিতে পারবো। এটি হচ্ছে 24-এর বেস্ট কটেজ সংকলন, যাতেও নজরুল বিষয়ক খুব গুরুত্বপূর্ণ কিছু লেখা। এই মূর্তিটি খুব উল্লেখযোগ্য, যেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এটি একজন বিখ্যাত ভাস্কর গৌতম পাল, তিনি দান করেছেন আমাদের বেস্ট কটেজকে। তিনি কিন্তু বিশ্ববিখ্যাত ভাস্কর। কৃষ্ণনগরে তার জন্ম। কার্তিক পালের, বিখ্যাত ভাস্কর কার্তিক পালের তিনি সন্তান। কার্তিক পাল যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে বসে রবীন্দ্রনাথের মূর্তি তৈরি করেছিলেন, সেই কার্তিক পালের সুসন্তান গৌতম পাল এই মূর্তিটি বেস্ট কটেজ প্রাঙ্গণে আমরা স্থাপিত করেছি। তাই বেস্ট কটেজ নিয়ে কিন্তু আমাদের খুব কাজকর্ম, আমাদের ভাবনা অনেক, আগামী দিনেও আমাদের অনেক ভাবনা। এবং আমরা একটা পাঠাগার স্থাপন করেছি, যেটা নজরুল গবেষণা কেন্দ্র, তার জন্য আমরা বলছি যে পাঠাগারে নজরুল বিষয়ক বই, নজরুলের বই, এবং কৃষ্ণনগরের যারা কবি সাহিত্যিক তাদের কিছু বই নিয়ে আমাদের সেই পাঠাগার সমৃদ্ধ। একজন গবেষক, আগ্রহী গবেষক যদি কখনো আসেন বেস্ট কটেজে, তিনি কিন্তু নজরুলের ওপর যাবতীয় তথ্য ভান্ডার একই ছাদের তলায় পেয়ে যাবেন। আমরা কিন্তু সেই ব্যবস্থাও করেছি, এবং নির্দিষ্ট জনকে নির্দিষ্ট কমিটি করে তার দায়িত্বভার সামলানো আছে। সুজন প্রকাশনার জন্য আলাদা মানুষেরা দায়িত্বপ্রাপ্ত আছেন, সুজন পাঠাগারের জন্য আলাদা মানুষেরা দায়িত্বপ্রাপ্ত আছেন, সুজনের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড তার জন্য আলাদা মানুষেরা দায়িত্বপ্রাপ্ত আছেন। এই সবাইকে নিয়ে কিন্তু আমাদের সুজন পরিবার। আমরা কিন্তু কৃষ্ণনগরকে কেন্দ্র করে নজরুলকে নিয়ে চর্চা করতে অত্যন্ত ভালোবাসি, আর এই চর্চাটা আমরা আগামী দিনেও চালাবো বেস্ট কটেজকে কেন্দ্র করে। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা নজরুলের যে আপনাদের কৃষ্ণনগরের কর্মকাণ্ড সম্পর্কে জানলাম, বিশেষ করে সুজনের যে আপনাদের যে এখানকার যে প্রচেষ্টা, এখানে এখন পর্যন্ত নানা রকম কর্মসূচি আপনারা পালন করে আসছেন। আরেকটা নজরুলের স্মৃতি ছিল, যেখানে অঞ্জনা যে নদীটা, সেটা নিয়ে তো আপনারা আন্দোলন করছিলেন, বিশেষ করে যে সেই নদীটা রক্ষণাবেক্ষণের জন্য। নজরুল তো এই নদীকে ঘিরে অনেক, মানে নদীর কাছে গিয়ে কবিতা, গল্প, মানে অনেক কিছু রচনা করেছিলেন সেই জায়গায়। সেটার সম্পর্কে যদি সামান্য, মানে অল্প কিছু বলেন আর কি, যে আমরা আসলে একেবারে সেটা সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, অঞ্জনা নিয়ে আসলে বেদনার কথাই বলতে হয়। রবি ঠাকুরও অঞ্জনাকে নিয়ে কবিতা লিখেছেন। নজরুল তো কৃষ্ণনগরে থাকতেন, এবং বেস্ট কটেজের একদম বলতে পারেন উত্তরেই অঞ্জনা, বেস্ট কটেজের ঠিক উত্তরে অঞ্জনা বয়ে গেছে, আর একদম পাশে, বেস্ট কটেজের পাশেই অঞ্জনা। আর নজরুলের আগের বাড়িটা যেটা যেটা মদন মোহন কুটির গোলাপতি, সেটা আবার জলঙ্গি নদীর তীর। তাই ওই বেস্ট কটেজে যেহেতু নজরুল বেশি দিন ছিলেন কৃষ্ণনগরে, ওই 2.5 বছর কিন্তু কৃষ্ণনগরে যে নজরুলের যে সময়কাল, অঞ্জনার সাথে নজরুলের স্মৃতি, এবং অঞ্জনার পাশে নজরুল বসে আছেন, হেমন্ত সরকার আছেন, সেই নিয়ে অনেক স্মৃতি রয়েছে। সেই অঞ্জনার যদি এখনকার ছবি আমরা দেখি, মানে আপনারা অবাক হবেন। একটি শহর, যে শহরকে আমরা এত প্রতিভার শহর বলি, এত সংস্কৃতির শহর বলি, সেই শহরের
মানুষেরাই উম, আমাদের তো দায় নিতেই হবে। অঞ্জনা কিন্তু আজকে একটা নালায় পরিণত হয়েছে, একটা নর্দমায় পরিণত হয়েছে। সেই অঞ্জনা, কৃষ্ণনগরে অঞ্জনা চিহ্ন নেই বললেই ভালো হয়। কৃষ্ণনগরে যে অঞ্জনা আমরা দেখবো, সেই অঞ্জনা সংস্কারের অভাবে ধুঁকছে, এবং অঞ্জনার পাশে, অঞ্জনার উপরে বাড়ি ঘর ইত্যাদি অনেক কিছু তৈরি হয়েছে। অনেক প্রতিষ্ঠান, যে মানে স্বনামধন্য প্রতিষ্ঠান অঞ্জনাকে বুঝিয়েছে। আর এগুলো বলতে গেলেও একটু রাগ উদ্রেক হয়। আহ অঞ্জনাকে দেখতে হলে সেই শক্তিনগর পার হয়ে আমাদের দোগাছি গ্রামে যেতে হয়, যেখানে সেই অঞ্জনার পুরনো চেহারা, বিশাল বড় অঞ্জনা। সেখানে কিন্তু অঞ্জনার ঘাটে এখনো মানুষ স্নান করে। বাতকুল্লায় যেতে হয়, পাটুলিতে যেতে হয়, যেখানে আহ এবং খাল বোয়ালিয়াতে যেতে হয়, যেখানে কিন্তু অঞ্জনা, যেখানে অঞ্জনায় নাকি বোয়াল মাছও পাওয়া যেত, এবং কত রকমের পুঁটি মাছ পাওয়া যেত সেই অঞ্জনায়। আজকে কৃষ্ণনগর শহরে সেই অঞ্জনা নিশ্চিহ্ন। আর লুপ্ত প্রায় এতদিন আমরা বলতাম, এখন লুপ্ত বলতেই হবে। আগামী প্রজন্মকে লুপ্ত অঞ্জনা বলতে হবে। যে অঞ্জনা নিয়ে এই সকল সাহিত্যিকরা, নজরুল হোক, রবি ঠাকুর হোক, তারা কিন্তু অঞ্জনা সৌন্দর্য নিয়ে অনেক কিছু লিখে গেছেন। আর সুন্দর কবিতা আমরা পাই, নজরুলের কলমেও পাই, রবি ঠাকুরের কলমেও পাই। এটা আমাদের দায়, আমরা নিচ্ছি, মাথা নত হয়ে নিচ্ছি, কৃষ্ণ নাগরিকেরা এই দায়। দাদা তবে অসংখ্য বলে রাখছি, অঞ্জনা বাঁচাও আন্দোলন, জি জি অঞ্জনা বাঁচাও আন্দোলনের কথা যেহেতু আপনি বলেছেন, যে অঞ্জনা বাঁচাও আন্দোলন, ঠিকই অঞ্জনা বাঁচাও আন্দোলন হচ্ছে। কিন্তু সেই আন্দোলন খুব যে দ্রুত গতিতে হচ্ছে বা বলিষ্ঠ ভাবে হচ্ছে তা নয়। অঞ্জনা বাঁচাও আন্দোলন উম, বলে আমরা যদি লেখা খুঁজতে চাই, সেই লেখাও আপনারা পাবেন, অঞ্জনা বাঁচানোর জন্য কি কি হয়েছে। কিন্তু সেই শক্তি হয়তো সাধারণ মানুষ এখন অর্জন করতে পারছে না, যে অঞ্জনাটাকে বাঁচাতে হবে। মাঝে মাঝে পৌর প্রশাসন গিয়েছে, অঞ্জনাকে নামমাত্র সংস্কার করেছে। আমরা আশান্বিত হয়েছি যে হয়তো খুব ভালোভাবে সংস্কার হবে, কিন্তু দেখেছি ওই কয়েকদিন কয়েকজন মজদুরকে নিয়ে অঞ্জনার উপরে জমে থাকা যে নোংরা গুলো, সেগুলো হয়তো সরানো হয়েছে, বাকি কিন্তু বেশি কাজ আর হয়নি। অসংখ্য ধন্যবাদ দাদা। আজকে অনুষ্ঠানটা আপনি আমাদের উপস্থিত থেকে সমৃদ্ধ করলেন। কৃষ্ণনগর আমারও একটা স্মৃতিময় জায়গা হয়ে উঠছে, কারণ আমি কিছুদিন মানে গত বছর আমি কৃষ্ণনগর গেছিলাম, আপনি তখন আপনার সাথে এসেছিলেন, হ্যাঁ, সেই কথা আমার বলতে মনেই নেই। হ্যাঁ হ্যাঁ আপনি এসেছিলেন এবং আপনার হ্যাঁ সাথে আপনার বন্ধুরাও ছিলেন, এবং আমাদের অন্যতম বিশিষ্ট কৃষ্ণ নাগরিক সঞ্জিত দত্তও ছিলেন। আর সেদিন আমরা সাক্ষাতে আপনার সাথে আমি পরিচয় হওয়ার সুযোগও পেয়েছিলাম। আপনি গেস্ট কটেজ দেখেছিলেন। আমরা মানে খুব ভালো লেগেছিল আমাদের। না, সত্যি খুবই ভালো লাগলো, যে বিশেষ করে সঞ্জীব দার কথা তো বলতে হয়, তার ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক। হ্যাঁ, তারপরে আমাদের সঙ্গে তিনি লেখালেখির সঙ্গে যুক্ত থাকেন। তারপর ওনার আমাদের প্রকাশনী থেকে তার একটা বই প্রকাশিত হয়েছে, এবং উনি আমাকে পুরো কৃষ্ণনগরে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো উনি ঘুরে ঘুরে দেখিয়েছেন। আসলে সত্যি এই স্মৃতিগুলো খুব অসাধারণ ছিল। খুব আর মূল্যবান। সেখানে হুম, নিশ্চয়ই আবার দেখা হবে, বা আবার হয়তো পরিস্থিতি সবকিছু ঠিকঠাক হলে আবার আমি কৃষ্ণনগর আপনাদের কাছে যাব, আর আপনি হয়তো আসবেন। আপনার যে বই অবশ্যই। রচনা করেছেন সেগুলো আমাদের পড়ার সকলেরই, আমরা সকল চেষ্টা করবো যে আসলে নজরুল যারা বিশেষ করে ভক্ত, কারণ নজরুলের পূর্ণাঙ্গ একই সঙ্গে আপনি একই জায়গায় একটা বইয়ের ভিতরে নিয়ে এসেছেন, এটা তো অনেক বড় রকম একটা মহতি কাজ। তো আপনাকে এই সব কিছুর জন্য, সবকিছু মিলে নজরুল নিয়ে এগিয়ে যাচ্ছে, নজরুল নিয়ে একটি আরো কথা, জি হ্যাঁ, একটি কথা সংযোজন যদি সময় থাকে আমি করে দিই। অবশ্যই নজরুল অবশ্যই নিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই। মানে যেহেতু জানার আর শেষ হচ্ছে না, একটা কথা, নজরুলের প্রভাব কতটা আমাদের এই নদিয়া জেলার একজন অন্যতম সঙ্গীতজ্ঞ ছিলেন নির্মলেন্দু বিশ্বাস, যিনি চাপড়া, যার জনপদ হচ্ছে চাপড়া। যিনি কিন্তু ওপার বাংলা থেকে এসেছিলেন, আরপাড়া, ওপার বাংলার যে আরপাড়া, যশোহর জেলার, ওখান থেকে এসেছিলেন ছোট আন্দুলিয়া, এবং ছোট আন্দুলিয়া থেকে চাপড়া গ্রামে। এই চাপড়ায় উনি যে কাজ করলেন, আর এখন ওনাকে নিয়ে আমি চর্চা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উনি নজরুল দ্বারা কতটা প্রভাবিত ছিলেন। ওই নির্মলেন্দু বিশ্বাস, তিনি এতটাই প্রভাবিত ছিলেন নজরুল ইসলামের দ্বারা, তিনি
অত্যন্ত স্বল্পালোচিত মানুষ একজন নির্মলেন্দু বিশ্বাস। এত সঙ্গীত রচনা করেছেন এবং এত সঙ্গীতের প্রভাবে প্রভাবিত হয়ে এবং আরো অনেকের প্রভাবে প্রভাবিত হয়ে এই নির্মলেন্দু বিশ্বাসের মতন সঙ্গীতজ্ঞ মানুষের কিন্তু জন্ম হয়েছে। যেমন ভাবে নজরুলের একাধিক অনুরাগী, আঙুরবালা দেবী বা ইন্দুবালা দেবী এদের কথা বললাম, জগৎ ঘটক, নিতাই ঘটক, তেমনি এই একটা ছোট্ট জনপদে একটা খুব বৃহৎ মাপের মানুষ হিসেবে পরিচিত নয়, কিন্তু বৃহৎ মাপের কাজ করে গেছেন, বর্তমানে প্রয়াত হয়েছেন এই নির্মলেন্দু বিশ্বাস স্মারক গ্রন্থ কিন্তু আমরা রচনা করছি, সেখানেও কিন্তু নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ থাকবে। অসংখ্য কৃতজ্ঞতা দাদা। আমরা একটা খুব সমৃদ্ধশীল আলোচনা করলাম। মানে আমি মনে হয় যে অনেক কিছু নজরুলের কৃষ্ণনগরে যে নজরুলের এত স্মৃতি হয়তো আমরা আরো বলে শেষ করতে পারবো না, ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো। তারপরেও যেগুলো আলোচনা করছে সেই আলোচনাগুলো আমাদেরকে অন্যরকম একটা গবেষণার জায়গা বা চিন্তার জায়গা তৈরি করবে আমি বিশ্বাস করি। তো নজরুল নিয়ে আপনাদের এখন নতুন কোনো প্ল্যান বা মানে যে কোনো পরিকল্পনা চলছে যে নজরুল নিয়ে কিছু করছেন আরো সাম্প্রতিক সময় বা কোনো কর্মকাণ্ড? নজরুল নিয়ে, নজরুলের যে জীবন, সেই জীবন নিয়ে যে আমাদের পথ চলা শুরু হয়েছিল, সেই পথ চলার মধ্যে অনেকগুলো কাজ আছে। একটা হচ্ছে যেহেতু এই 125 নজরুল এই বইটির বৃহৎ কলেবরের জন্য আমরা বেশ কিছু জিনিস এর মধ্যে দিতে পারলাম না। সেগুলো এক একটা অধ্যায় এক একটা বইয়ের পর্যায়ে, তাই এই বই থেকে একটা অধ্যায় আমাকে বাদ দিতে হয়েছিল। সেই অধ্যায়টি একটা বৃহৎ খণ্ডে বর্তমানে পরিণত হয়েছে। নজরুলের প্রত্যেক দিনের একটা দিনলিপি, যেমন রবীন্দ্র বর্ষপঞ্জি আমরা পাই, সেরকম নজরুল বর্ষপঞ্জি একটা আমরা তৈরি করেছি, যেটা সম্প্রতি প্রকাশ পাবে, প্রকাশকের কাছে সেটা দেব সম্প্রতি। আর আমাদের সুজন প্রকাশন থেকে আমরা সবসময় মানে সকলকে আহ্বান জানাই, এবং খুব নিবিড় যারা গবেষক, যারা নজরুলকে নিয়ে কোনো কাজ করতে চান, কোনো প্রবন্ধ লিখতে চান, তার জন্য আমরা গ্রেস কটেজ বুলেটিন আমাদের যেটা নিয়মিত এবার বার হবে, আবার 15ই আগস্টে আমরা বার করার একটা প্রকল্প নিচ্ছি সামনের 15ই আগস্ট। সেই গ্রেস কটেজ বুলেটিন, সুজন প্রকাশন এবং সুজন বাসরের কিছু সদস্যদের কিছু নিজেদের কিছু কাজ, যেমন সম্প্রতি বললে ভুল হবে, এর 1.5-2 বছরের মধ্যেই গ্রেস কটেজের যিনি অন্যতম কান্ডারি ইনাসুদ্দিন, তার একটি বই খুব সংক্ষিপ্ত কলেবরে কিন্তু সমগ্র গ্রেস কটেজকে নিয়ে, সুজন পরিবারকে নিয়ে, তার কাজকর্মগুলোকে নিয়ে একটি বই কিন্তু আমরা প্রকাশ করতে পেরেছি সুজন প্রকাশন থেকে। এরকম অনেক কিছু কাজ আমাদের সুজন প্রকাশন থেকে, এবং আমরা ব্যক্তিগতভাবে আমাদের কাজকর্মগুলো যেগুলো বললাম সেগুলো করছি। ধন্যবাদ দাদা। আপনাদের সুজন প্রকাশনের জন্য আমাদের সবার শুভ কামনা থাকলো। নজরুলকে এগিয়ে নিয়ে যাক, নজরুলের অনেক কাজ ছড়িয়ে দিক। দেশ বিদেশ থেকে আমরা সেইগুলো সবাই পড়ে সমৃদ্ধ হই। আজকের আলোচনায় আমরা বিভিন্ন জন আমাদের সঙ্গে ছিলেন, তারা শুনছেন এবং তারা অনেকে মন্তব্য করেছে। তার ভিতরে আমরা উল্লেখযোগ্য করতে পারি মাহবুব আলম, তিনি বাংলাদেশের একটা জায়গা আছে সেতাবগঞ্জ থেকে দেখছেন। তিনি বলছেন যে আমি সেতাবগঞ্জ থেকে দেখছি। তারপর হচ্ছে আমাদের গিয়াসউদ্দিন দালাল ভাই, উনিও অনুষ্ঠান দেখছেন। মোহাম্মদ মুহিউদ্দিন আরিফ, তিনি বলছেন যে সমৃদ্ধ আলোচনা শোনার সুযোগ হলো। আলোচক, সঞ্চালক ও আমি নজরুলের প্রতি কৃতজ্ঞতা। তো সবাইকে আমাদের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনি আপনাকেও আমরা অনেক 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 ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং আমি নজরুল আমরা কাজ করতেছি সেই নজরুলকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরও একটা ক্ষুদ্র প্রয়াস। আমরা 2018 সাল থেকে এই কার্যক্রম পরিচালিত করে আসছি। তো এখনো হয়তো নজরুলের অনুষ্ঠান করি, আন্তর্জাতিক নজরুল সম্মেলন, নজরুল সন্ধ্যা, এসব কাজের সঙ্গে আসলে আমাদের যুক্ত হয়তো আরও চিন্তা আমাদেরও আছে যে আর নজরুলকে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় বাংলাদেশে। যেমন অনেক বই, আপনি যেমন বললেন যে অনেক দুষ্প্রাপ্য বই হয়ে গেছে নজরুলকে নিয়ে, সেই সময় অনেক ভালো ভালো আরও কিছু গবেষণার বই প্রকাশিত হয়েছে যেগুলো আসলে এখনো পাওয়া যায় না। সেই বইগুলো যদি আমরা হয়তো প্রকাশ করি বা সামনে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো নজরুল গবেষক বা নজরুলকে নিয়ে যারা ভালোবাসে তাদের প্রতি উপকৃত হবে।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যাদের নাম করলেন আজকে যারা দেখছেন তারা তো খুব বিশিষ্টজন দেখছেন। তাই আমি সকলকে প্রণাম জানাতে চাই। আর আমার ছোট যারা দেখছেন তাদেরকে আমি ভালোবাসা জানাতে চাই, এবং আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি। এবং সঞ্চালক দাদা, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে এই প্ল্যাটফর্মে অনেক বড় বড় মানুষেরা বলেছেন, তাদের থেকে আমি সর্বদা শিখি, এখনো শিখতে চলেছি। তাই এইরকম প্ল্যাটফর্মে আমি নিজেকে তুলে ধরতে পারলাম, নজরুল সম্বন্ধে কাজকর্ম, আমাদের কাজকর্মগুলো বলতে পারলাম, এর জন্যই আমি প্রচন্ড আপ্লুত। আর সকলকে আমার নমস্কার, ধন্যবাদ। খুব সুন্দর একটি সন্ধ্যা কাটলো। আসলে দারুণ একটা সন্ধ্যা আমরা আলোচনা করলাম, এবং বিশেষ করে অনেক অনেক অজানা জিনিস আমরা হয়তো আপনার মুখ থেকে আমরা জানতে পারলাম, যেগুলো আমরা নিজেদেরকে সমৃদ্ধ করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি নজরুল আমরা এখানেই শেষ করি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে। শুভ